তিশা অতসীকে দেখে কার সাথে যেন ফোনে কথা বলছে। তিশা এগিয়ে যায় অতসীর কাছে। অতসী ফোনে বলছে, দেখো অর্ণব, তোমাকে আমি ভালোবাসি, এটা কেন বুঝছো না? আমি তো শুধু তোমাকে চাই। কতটা ভালোবাসি এটা বুঝছো না কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না অর্ণব। আমার সব কিছু দিয়ে তোমাকে ভালোবাসি। আমি কি করব? এসব ভালোবাসা আমাকে দেখাতে আসবে না, ফোন রাখো। তিশা অতসীর সামনে যায়। তিশাকে দেখে অতসী ফোন রাখতে যাচ্ছিল, কিন্তু তিশা ইশারায় না করে দেয়। ইশারায় জানতে চায় কি হয়েছে। অতসী বোঝায় সে একটি ছেলেকে ভালোবাসে, কিন্তু ছেলেটা অতসীকে তেমন পাত্তা দেয় না। তিশা ইশারাতে ফোনের স্পিকার অন করতে বলে। অতসী তিশার কথা মতো স্পিকার অন করে। অতসী, তোর মনে আছে একটা ছেলে তোর জন্য হাত কাটছিল? ছেলেটা অনেক ভালো, এইসব ছেলেকে কষ্ট দিতে নেই। তোকে যেহেতু এই ছেলে পছন্দ করে না, গুরুত্ব দিচ্ছিস, সে বুঝছে না, তাহলে বাদ দে। এইসব ছেলে কখনোই ভালো মেয়ের ভালোবাসা বুঝবে না। আমিও চাই না তুই এসব ছেলে পাল্লায় পড়িস। দেখ সামনে একটা ছেলে তোর দিকে কিভাবে তাকাচ্ছে। ছেলেটার তাকানো দেখে বোঝা যাচ্ছে তোকে পছন্দ করে ফেলেছে। একটা কাজ কর, তুই ফোনে থাকা ছেলেটাকে বল, অনুরোধ করে বলবি, দেখো আমি ভুল তোমার পিছনে থেকে, ভালো থেকো তুমি, বিরক্তই করব না, এখন থেকে লাইফ এনজয় করব। তোমার মতো ছেলে আমার পিছনে পড়ে থাকে, পাত্তা দেব না তাদের, পাই। আর দয়া করে ফোন দিবা না প্লিজ, বল এগুলো। অতসী সেমভাবে বলে। ফোনটা ঠাস করে কেটে দেয়। যদিও তিশা ইশারায় ফোন কাটতে বলে। ফোন কাটতেই তিশা অতসীর দিকে রাগি চোখে তাকিয়ে বলে, কি করিস হ্যাঁ? ছেলের জন্য কান্না করতে হয়? নাম কি ওর? অর্ণব। নাম্বারটা ব্লক লিস্ট করে দে, দেখবি বিকালের মধ্যে তোর কাছে সে ফোন করবে। প্রথমে ইগনোর করবি, এরপর প্রেম করবি, বুঝছিস? মানে কিভাবে? সে কেন ফোন দেবে? তুমি তো সব নষ্ট করে দিলে। আরে গাধি, মানুষ তাকে অবহেলা করে যে গুরুত্ব দেয়, আর যে গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না, তাকে সবাই চায়। তোকে এবার অর্ণব চাইবে, শুধু একটু ইগনোর করবি। কাউকে ভালোবাসলে সব ভালোবাসা বোঝাতে নেই, তাহলে সে তোর ভালোবাসা নিয়ে মজা করবে, না হয় পাত্তাও দেবে না। কথাগুলো বলে তিশা অতসীর কাছ থেকে চলে আসে। তপু এসে তিশার সামনে দাঁড়ালো। তিশা মুখের মধ্যে করুণ ভাব এনে তপুর দিকে তাকালো। তপু বুঝে যায় তিশা এ বিয়েতে রাজি না, কিন্তু তিশা মনে মনে জিসানকেই চেয়েছে। তিশা তপুকে বলে, আমার ভাগ্যে ঠিক এমনটাই হয়, যা চাই না তাই হয়ে যায়। ইচ্ছে ছিল একজন রাজকুমারকে বিয়ে করব, যে হবে আমার মনের মতো, আমার স্বপ্নের রাজকুমার। কিন্তু আফসোস, বাবা পছন্দ করা ছেলের সাথেই আমার বিয়ে হতে যাচ্ছে। তুমি চিন্তা করো না, আমি এই বিয়ে আটকাবই। পারবে এটা করতে? পারবো, যেভাবে হোক বিয়ে হতে দেব না। ওকে দেখা যাবে। তিশা কথাটা বলে সেখান থেকে চলে যায়। রানা ঘুমোচ্ছিল। মাঝরাতের শেষ মুহূর্তের দিকে রানা মীরাদের বাড়ি থেকে বেরিয়ে আসে। রানা মীরার চোখে অন্যরকম কিছু একটা দেখেছে, যেটাতে পবিত্র ভালোবাসার রেখা উজ্জ্বলিত। রানা সেই রেখাটাকে মুছতেও চায় না, আবার বাড়াতেও চায় না। এজন্য অপরাধীর মতো শেষ রাতে রানা চলে এসেছে। রানার ঘুম ভাঙল। চোখ মেলে তাকায় সে। সামনে কাকে যেন দেখছে নানা। একটা মেয়ের অবয়ব দাঁড়ানো, কিন্তু চশমা না পরার কারণে ঝাপসা দেখছে ও। রানা চশমা পরে নেয়, মুখে ওড়না পেঁচানো, চোখ দুটো খোলা। রানা চিনতে পারছে না তাকে, আর চিনবেই বা কী করে? রানা তো এই প্রথমবার গ্রামে এসেছে। কে আপনি? এভাবে রুমে এসেছেন কেন? মেয়েটা কিছুই বলে না। সে আস্তে ধীরে এগিয়ে আসে রানার দিকে। রানার খুব কাছে এসে চোখ থেকে চশমা খুলে নেয়। মেয়েটা এবার মুখ থেকে ওড়না সরায়। রানা নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। রানা মেয়েটাকে বলে, নিধি। নিধি, কোথায় ছিলি তুই? আমি তো গ্রামে এসে এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার চশমাটা দেই। তুই জানিস তোকে কত জায়গাতে খুঁজেছি, তোর ভাইয়ের থেকেও জিজ্ঞাসা করেছি, কিন্তু তোর ভাই একটা বেয়াদব। কি বলেছিল তোকে? কিছু না, বাদ দে। জিশানের সাথে তিশা আপুর বিয়ে ঠিক করেছে বাড়ির সবাই। কে? রানা চমকে ওঠে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে চশমাটা নিধির থেকে নিয়ে
বাইরে আসে রানা। নীরা দাঁড়িয়ে আছে। রানাকে দেখে সে এগিয়ে আসে। রানার চোখে মুখে রাগ আর বিস্ময় দেখতে পায় নীরা। কি ব্যাপার, তোকে অন্যরকম লাগছে কেন? জিশান কোথায়? শুনলাম তিশার সাথে ওর বিয়ে ঠিক করেছে। রানা শোন, বাদ দে, তিশা ভালো মেয়ে না, ওদের মতো থাকতে দে। আমি তিশাকে চাই, আর তিশা যেমন হোক না কেন আমি ওকে ভালোবাসতে বাধ্য করব। রানা শোন, আগে নীরবদের বাড়িতে একটা ছেলে এসেছিল মাঝরাতে, ছেলেটা চলে যায়। মীরা কি করেছে জানিস? ওই ছেলের রুমটাকে এখন নিজের রুম বানিয়ে সেখানেই বসে আছে। কি আজব। রানা শোন, আর ওদিকে জিশান নেই, সে ছাদে। রানা নীরার কথায় পাত্তা দিল। সোজা হেঁটে ছাদের দিকে যেতে থাকে। রানা সচরাচর তেমন রাগ দেখায় না, আজ সে রেগে আছে অনেক। বেশ জোরে হেঁটে ও ছাদে আসে। ছাদে উঠে দরজা আটকে দেয়। জিসান ফোনে কথা বলছিল। ফোন করে রনিকে। সে বলে, শোন, তোদেরকে যে কাজের জন্য এখানে ডেকেছি তা আপাতত অফ কর। নিধিকে এখন কিছু বলা যাবে না। আমার বিয়ে হতে যাচ্ছে। বিয়ে? এখানে এসে? বস, আপনার মতো মানুষ গ্রামে এসে বিয়ে করছে? কে সেই মেয়েটা? ওই যে তোর গত 2 দিন আগে রেস্টুরেন্টের সামনে একটা মেয়ে দেখেছিলি, মানে তিশা, তার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। কি সত্যি তিশার সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে? হ্যাঁ, হতে যাচ্ছে। কেন হঠাৎ গম্ভীর হয়ে গিয়েছিস যে? না বস, কিছু না। রনি ফোন কেটে দেয়। সজীবকে বলে, তিশা আমার, আমি বিয়ে হতে দেব না। তিশাকে আমি তুলে নিয়ে যাব। জিসান পারলে আমাকে আটকে দেখাক। জিসান ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ জিসানের পেছনে রানা এসে দাঁড়ালো। রানা জিসানের কাঁধে হাত দিয়ে টেনে ঘুরিয়ে নিল নিজের দিকে। জিসানকে কিছু বলার সুযোগ না দিয়ে রানা বেশ জোরেই ঘুষি দেয় জিসানের গালে। জিসান সাদের বেড়াতে ধাক্কা লেগে আবারও রানার দিকে এগিয়ে আসে। রানা আরও একটা ঘুষি মারবে, তার আগেই জিসান রানার গালে ঘুষি দিয়ে দেয়। রানা নিচে পড়ে যায়। জিসান এগিয়ে রানাকে লাথি মারতে যাবে, তার আগে রানা সরে যেয়ে জিসানকে লাথি দেয়। দুজনে 10 মিনিট ধরে ছাদের উপরে মারামারি করে দুজনেই বেশ ভালো মতো আহত হয়েছে। রানা আর জিসান মারামারির এক পর্যায়ে হাঁপিয়ে দুজনেই ছাদের উপর পাশাপাশি শুয়ে পড়েছে। রানা হাঁপাতে হাঁপাতে বলে, তুই জানিস না আমি তিশাকে ভালোবাসি, তাহলে কেন তুই ওকে বিয়ে করছিস? হা হা হা। সারা মাঠ বল স্টিকার নিয়ে খেললো, গোল পায় অতি সাধারণ কেউ। তুই সবাইকে কাটিয়ে বল নিয়ে আসলি, গোলেও শর্ট করলি, কিন্তু সামান্য একটু পা ছুঁয়ে দিয়ে গোলের কীর্তি আমি নিয়েছি। তাই গোলটা এখন আমি ছাড়া আর কে উদযাপন করবে বল? তিশাকে তুই বিয়ে করবি না। কে আটকাবে? আমি ওকে ভালোবাসি। সে আমাকে ভালোবাসে। আমি ওকে ভালো রাখতে পারবো। আমাকে পেয়ে সে ভালো থাকবে। দেখ ভাই, তুই তো জীবনে অনেক কিছুই পেয়েছিস, আমার তিশাকে দে। বাপের এই প্রথম রানা আমাকে ভাই বলল, আবার অনুরোধও করছে। গেম তো শুরু হয়ে গেছে রে ভাই। জিশান, আমি চুপচাপ থাকি তার মানে এই নয় যে আমি রাগ করি না। আমি এই বিয়ে হতে দেব না। বিয়ে তিশার হবে, তবে শুধু আমার সাথেই, তোর সাথে না। তিশা আমাকে ভালোবাসে, আর এই বিয়ে চাইলেও আমি ব্যতীত অন্য কোথাও দিতে পারবে না। আমিও দেখব তুই কিভাবে তিশাকে পাস। ওকে, শুনে রাখ, হিংস্র পশু আর মানব যেখানে যাক না কেন তারা হিংস্রতাই দেখাবে। রানা আর জিসান খোলা ছাদে আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। দুজন দুজনের শত্রু ছিল, কিন্তু তিশাকে নিয়ে আরও শত্রুতা বেঁধে গিয়েছে। এবার অনেক বড় কিছু হতে পারে তাদের মধ্যে। রানা চলে যেতেই জিসান ওর পড়ে থাকা ফোনটা হাতে নেয়। রনিকে আবার কল করে। রনি রিসিভ করতে জিসান বলে, রানাকে মেরে ফেল। বিয়ের দিন তোর সবাই আসবি, রানাকেও এখান থেকে নিয়ে যাবি। ওকে বস। জিসান ফোন কেটে দিয়ে শোয়া থেকে উঠে দাঁড়ায়। মুখে প্রচণ্ড ব্যথা করছে। সে বাড়ির ভিতরে যেতে থাকে। ওদিকে রনি একটা সিগারেট জ্বালায়। বিয়ের দিন সে এমনিতেই আসতে চাচ্ছিল, কিন্তু তার আগেই জিসান আসার অফার দিয়েছে। রনি মনে মনে খুশি। সে তিশাকেই তুলে নিয়ে যাবে এখান থেকে। মীরা রানার বিছানায় বসে আছে। এখানে বসে সোজা বড় আয়নার দিকে চোখ যায় ওর। মীরা নিজেকে দেখতে থাকে।
গায়ের রং ফর্সা নয় তার, কিন্তু দেখতে মায়াবী। কখনো কোনো ছেলের স্পর্শ পায়নি মীরা। রানা প্রথমবার তার এত কাছে এসেছে, তার সাথে মিশেছে, কথা বলেছে। মীরা যেন বিশ্বাসই করতে পারছে না রানা তাকে রেখে এভাবে চলে যাবে। কোথায় গিয়েছে কেউ জানে না। আলিফ সাহেবও যেন গম্ভীর হয়ে একদিনের পরিচয়ে থাকা ছেলেটার কথা ভেবে চলেছে। আলিফের প্ল্যান ছিল সে রানাকে রহস্যময় বানাবে আর আসল রহস্যময়কে খুঁজবে, কিন্তু আলিফ সাহেব বুঝতেই পারেনি রানার সবাইকে না বলে বাড়ি ছেড়ে চলে যাবে। নীরব আলিফ সাহেব আর বাড়ির কয়েকজন নিয়ে মীরার কাছে এসে দাঁড়ালো। মীরাকে অনেকক্ষণ ধরে নীরব ডাকাডাকি করেও সাড়া পায়নি। এখানে এসে দেখে মীরা নিশ্চুপ হয়ে বসে আছে। নীরব বুঝে যায় মীরার এহেন অহেতুক চিন্তামুক্ত মুখটা কিসের ইঙ্গিত দিচ্ছে। তবে নীরব তার বোনকে কিছু বলেনি তখন। এখন নীরব বলে, মামা, যে ছেলেটা আসছিল সে চলে গিয়েছে, তার কথা ভেবে আমাদের কোনো লাভ নেই। কালকে নীরাকে দেখতে যাচ্ছি, মীরার সাথে যাবি? আমি যাব না কোথাও। তাহলে আমিও যাব না। কি হচ্ছে এসব? আর মীরা, তুই কেন যাবি না? অবশ্যই যাবি, সবাই একসাথে যাব। রানা থাকলে ভালো হতো, ছেলেটা বেশ মিশুক ছিল। ছেলেটা যে হঠাৎ করে কোথায় গায়েব হয়ে যাবে বুঝতেই পারছি না আমরা। বাদ দাও এসব, সবাই রেডি হতে শুরু করো এখন থেকে, অনুষ্ঠানের যেন কোনো ত্রুটি না থাকে। সবাই মীরার রুম থেকে বেরিয়ে যায়। মীরা রানাকে নিয়ে ভাবতে ব্যস্ত। সাইব বিছানা ছেড়ে উঠল। হঠাৎ তিশার জন্য ওর মন কেমন যেন করে ওঠে। সে আর থাকতে পারছে না। আজকে গ্রামে যাওয়ার মনে মনে প্রস্তুতি নিয়ে নিল ও। তিশাকে ওর চাই, কিন্তু একা এভাবে গেলে হবে না। সে আয়ান আর সুমনকে ফোন দেয়, ওরাও যেতে রাজি হয়ে গেল। আজ বিকেলেই ওরা তিশার জন্য গ্রামে আসার সিদ্ধান্ত নিয়ে নিল। এখানে ওরা জানে না তিশার বিয়ে ঠিক হয়েছে জিসানের সাথে। এদিকে রানা মুখে বরফ লাগিয়ে রুম থেকে বের হলো। তিশাকে খুঁজছে ও। তিশা বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে একা, কানে হেডফোন গোজা ওর। রানা যেয়ে ওর পাশে দাঁড়ায়। রানাকে দেখে তিশা চমকে উঠল। রানা কোনো কথা না বলে তিশার দিকে এগিয়ে আসে। তিশা কান থেকে হেডফোন খুলে রানার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার তুমি? আমি। তিশা, জিশানকে তুমি বিয়ে করছো? কেন, কোনো সমস্যা আছে? জিশান ভালো ছেলে না। তুমিও তো ভালো না। আমি যখন শার্ট পরেছিলাম তুমি তো রেস্টুরেন্টের সামনে আমার কোনো দিকে তাকিয়েছিলে, সেটা তুমি নিজেই বলেছিলে। ওখানে থাকা ছেলেগুলো তোমাকে দেখছিল, আমি তো শুধু বারণ। চুপ, তোমাকে আমার এখন সহ্য হয় না একদমই। আমি জিসানকে বিয়ে করছি, আর সেটা খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। আমি জিসানকে ভালোবাসি। জিশান তোমাকে ভালোবাসে না তিশা, ওর থেকে তুমি কষ্ট পাবে। চুপ করো, আমার আর জিসানের বিয়েতে তুমি খাবার সার্ভ করিও। অসভ্যকর ছেলে একটা। রেডি থেকো তিশা বিয়ের জন্য। রেডি তো থাকবই। তবে জিশানকে নয়, আমাকে বিয়ে করার জন্য রেডি থেকো। এই তৃষা তোমাকে বিয়ে করবে? কখনো না। তৃষা তোমার মতো লুজার খ্যাত ছেলেকে বিয়ে করবে না। রানা কিছু বলো না। নীরা ঠিকই বলেছিল, তিশা রানাকে কখনো ভালোবাসেনি, শুধু গেম খেলেছে তার ভালোবাসা নিয়ে। আর রানা ভেবেছে সেটা ভালোবাসা। পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা সহজেই তৈরি হয় না। সত্যিকারের ভালোবাসাতে রুম ডেট করার চিন্তাটাও আসে না মাথার মধ্যে। তিশাকে নিয়ে রানা কখনো এমনটা ভাবেনি, অথচ তিশা রানাকে নিয়ে কোনোদিন ভালোবাসা তো দূর, ভালো লাগার দিক দিয়েও ভাবেনি। রানা আসলেই বোকা। মীরা অথবা নিধি তাকে পছন্দ করে, কিন্তু রানা তিশাকেই ভালোবাসে। রানা হেঁটে হেঁটে বাড়ির সামনে আসলো। রাতুলেরা মিউজিক প্লে করে সাউন্ড জোরে দিয়ে দেয়। বোঝা যাচ্ছে এটা বিয়ে বাড়ি হতে যাচ্ছে। রানা গুটি গুটি পায়ে বাড়ির মধ্যে প্রবেশ করতে থাকে। তখনই পেছন থেকে সে নীরার মায়ের ডাক শুনতে পায়। রানা ঘুরে নীরার মায়ের কাছে এসে দাঁড়ালো। কোথায় ছিলি? কাল থেকে তোকে যে দেখছি না আমি। আম্মু, আমাকে একটা জিনিস দেবে? কি হয়েছে? তুই কখনো কিছু চাস না, হঠাৎ এভাবে চাচ্ছিস যে? আমি তিশাকে চাই, আমাকে দেবে বলো? এটা কিভাবে সম্ভব খোকা? ওর তো জিসানের সাথে বিয়ের কথা চলছে। যদি জিসান বিয়ে না করে তাহলে? জিসান তো বিয়ে করবে, সবাই মত দিয়েছে, সমস্যা কোথায়? সবার মতামত ঠিক আছে, সবাই রাজি, তবুও মনে করো হঠাৎ করে জিসান বললো বিয়ে করবে না, বা জিসান বিয়ে করতে চাইছে না, তখন কি করবা? যদি এমন হয় তাহলে সব কিছুর ব্যবস্থা আমি করব। পাগল ছেলে একটা, যা রুমে যা।
নীরার মা সেখান থেকে চলে যায়। রানা মুচকি হাসল। এই হাসিটা কেউ দেখেনি, আর দেখলেও রানার এই রহস্যময় হাসির কারণ জানবে না কেউ। সে ঠিক সময়ে এই হাসির মানেটা সবাইকে বুঝিয়ে দেবে। তিশা রোমে বসে আছে। অতসী, রাতুল, নীরা, ফারাদ এসে তিশার সামনে দাঁড়ায়। নিধিকেও টেনে নিয়ে এসেছে অতসী। সবাই তিশার সামনে এসে দাঁড়ালো। রাতুল বলে, তোমাদের দুজনের একদিনে বিয়ে হবে। নিধি আপু বলেছে এখানে নাকি বেশ সুন্দর কফি হাউস আছে, আর সেটা একটা নদীর উপরে, মানে ভাসমান কফি হাউস। আর নদীর কিনারা থেকে অনেকটা দূরে সে কফি হাউস। বেশ সুন্দর জায়গা, সবাই যাব। তুমি এক্ষুনি রেডি হয়ে নাও, নীরা আপু তোমাকে ছাড়া যাবে না বলেছে, চলো এক্ষুনি। রাতুল একসাথে এত কথা বলে তিশার দিকে তাকালো। তিশা বলে, আচ্ছা যাব, তোরা বাইরে যা, আমি রেডি হয়ে আসছি। জিসানকে সাথে নিস কিন্তু। জিসান ভাইয়া কেন শুধু সবাই থাকবে? রানা ভাইয়া, জিসান ভাইয়া, শুভ ভাইয়া সহ সবাই আসছে। চলো চলো। ওরা সবাই তিশার রুম থেকে বের হয়। তিশা সুন্দরী, তার উপর গর্জিয়াস ড্রেস পরেছে। মোমের পুতুলের মতোই যেন সৌন্দর্যে ভরা তিশার চেহারা। সে সেজেগুজে বাইরে বের হলো। বাইরে এসে ও অবাক, দুটো গাড়ি ভর্তি হয়ে আছে বাচ্চা কাচ্চা দিয়ে। বাড়ির বড়রা কেউ যাবে না সেখানে, ছোটরা সবাই রেডি হয়ে আছে সেখানে যাওয়ার জন্য। শুভদের বাড়ি থেকে কফি হাউস গাড়িতে গেলে 30 মিনিটের রাস্তা। আবার নদীর কাছে যে নৌকা করে কফি হাউসের কাছে যেতে সময় লাগবে 30 মিনিটের বেশি। সব মিলিয়ে লম্বা এক রাস্তা। ওরা সবাই বাড়ি থেকে বের হয়। কফি হাউসে আগে থেকে শুভ ফোন করে বলে রেখেছে তিশা বসে আছে। তিশার পাশে জিসান তিশার হাত ধরে রেখেছে। তিশার পাশের সিটে রানাও বসে আছে। তিশা রানার দিকে আর চোখে তাকালো। রানাকে জেলাসের জন্য সে জিসানের গা ঘেঁষে বসে। জিসান মনে মনে তিশাকে নিয়ে অনেক দূর অবধি ভেবে ফেলেছে। মনে মনে বলে, আজকে সুযোগ হয়েছে তিশা, তোমাকে নিয়ে বাইরে সময় কাটানোর। আজকে বোঝাবো আমি তোমার থেকে কি পেতে চাই, তবে এটা বুদ্ধি দিয়ে খেলবো। আর এই বুদ্ধির খেলাতে রানা ফাঁসতে যাচ্ছে। আমিও দেখি তুই তিশাকে পাশটা কি আমি। রানার পাশে নিধি বসা। নিধি রানার হাত ধরে আছে। পেছনের সিটে নীরা বসা। নিধির এমন হাবভাব দেখে প্রশ্ন করে, তোরা দুজন দুজনকে কিভাবে চিনিস? অনলাইনে কথা হতো। তাতে এত খাতির? বাপরে। রানা মুস্কি হাসল। রানা জানে নিধি নীরাকে মিথ্যে বলেছে, কারণ নিধির সাথে রানার পরিচয় অনলাইনে না, এর পেছনে একটি বড় রকমের কারণ আছে। কিন্তু রানার এসবে কোনো মন নেই। সে তিশাকে নিজের করে নেয়ার জন্য অনেক কিছুই ভাবতে থাকে। শুধু রানা নয়, তিশাকে নিয়ে ভাবতে থাকে তপু, জাইন, সবাই। হঠাৎ শুভ গাড়ি থামাতে বলে। ওর হাতে ফোন। গাড়ি থামানো হয়। নীরা প্রশ্ন করে, কি ব্যাপার, তোর কি হয়েছে? আমাকে যেতে হবে, তোরা যা, আমি আসছি। কোথায় যাবি তুই? বললাম তো, দরকার আছে। শুভ গাড়ি থেকে নামলো। গাড়ি দুটো ওকে রাস্তার পাশে নামিয়ে সামনের দিকে চলে যায়। শুভ আবারও ফোনের দিকে তাকায়। মাসুমের নাম্বার থেকে কল এসেছে। ভাই, আফজাল সাহেবকে পুলিশ ধরে নিয়ে গেছে। কে জান আফজাল সাহেবকে ফাঁসিয়েছে। ড্রাগসের জিনিস ওনার অফিসে রেখেছিল। এটা স্যার রাখেনি, কিন্তু পুলিশ ইনফরমেশন পেয়ে ওনাকে তুলে নিয়ে গেছে। যদিও পুলিশ বেশি কিছু করতে পারবে না, মিডিয়া অবধি পৌঁছাতে দেয়নি, বাকিটা আপনি করবেন। শুভ ফোনটা পকেটে রাখলো। সে একটা বাইক দাঁড় করায়। লিফট চেয়ে নিজের গন্তব্যের দিকে ফিরতে থাকে। শুভ বাইক চালাচ্ছে। গায়ে কালো পোশাক, মুখ ঢাকা হুডি ও মাস্ক পরা। বাইকের স্পিড ক্রমশই বাড়ছে। উদ্দেশ্য ঢাকা সিটি সদর থানা, যেখানে সব বড় বড় মানুষদের ওঠা বসা। নদীর পাড়ে গাড়িগুলো এসে থামলো। নদীর পাড়ে বেশ পরিষ্কার। কফি হাউসের মালিক নদীর এই দিকটা কাস্টমারদের জন্য বহু টাকা খরচ করে নিজের সম্পত্তি বানিয়ে বিজনেসের উপযোগী বানিয়ে নিয়েছে। নদীর পাড়ে এসে ওরা দূরে তাকায়। দূরে গোল করে বেশ লাইটিং সিস্টেম করে কফি হাউস বানানো। গাড়িগুলো আসতেই কয়েকটা ছোট স্পিড বোট এসে থামলো ওদের কাছে। সবাই এক এক করে বোটে উঠতে থাকে। তিশার হাত ধরল জিসান। রানা চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। জিসান তিশাকে নিয়ে বোটে উঠে বসে। সবাই একসাথে কফি হাউসের দিকে এগিয়ে যায়। প্রায় বিকেল হতে যাচ্ছে। কফি হাউসের কাছে আসতেই মিউজিক শুনতে পায় ওরা। সাউন্ড বক্সে বাজতে থাকে হিন্দি গান। বিশাল এরিয়া জুড়ে কফি হাউস। গ্রামের প্রায় সব ধরনের মানুষের এখানে যাতায়াত। রানা কফি হাউসে উঠে আসে, পাশে তাকায়। চোখ চলে যায় দূরে দাঁড়িয়ে থাকা 4 জন ছেলের দিকে। রানা ওই ছেলেগুলোকে খুব ভালো করেই চেনে। ছেলেগুলো হলো রনি আর তার সাঙ্গপাঙ্গরা।
রনিকে দেখে রানা একটু ভয় পেয়েছে, কারণ সে অবলা একটা ছেলে। মারামারি ঝামেলা একদমই ওর পছন্দ না। তিশা কফি হাউসে এসেই চারিদিকে তাকায়। একটা ছেলের দিকে দৃষ্টি আটকে যায় তিশার। ছেলেটা পাঞ্জাবি পরে আছে, মাথার চুলগুলো একটু কালার করা, বেশ স্টাইলিশ হয়ে এসেছে। তিশা ছেলেটার দিকে তাকিয়ে মনে মনে বলে, ইস, ছেলেটা তো কিউট কেন। তিশা নীরার কাছে যায়। নীরা বলে, কি ব্যাপার, তুই জিশানকে ছেড়ে আমার কাছে যে? সামনে তাকা, দেখ তো ছেলেটা কি কিউট। থাম ভাই, তোর কয়েকদিন পর বিয়ে আর এখনো তোর তগারগিরি যায়নি, তুই পারিসও। দোষ, ছেলেটাকে আমার লাগবে। জিশান ভাইয়া যদি জানতে পারে তাহলে কি হবে বলতো? ছেলেটার পাশে একটা মেয়ে দাঁড়ানো, জিসানের দিকে তাকাচ্ছে। জিসান দেখলাম মেয়েটার দিকেও তাকাচ্ছে কয়েকবার। আমার কাজে বাধা দিলে জিসানকে কি ছেড়ে দেব? হায় রে সম্পর্ক, যেমন মেয়ে তেমন ছেলে, তোরা পারিস বটে। চুপ কর। কিন্তু ছেলেটা আমার দিকে তাকাচ্ছে না কেন? নিধির দিকে তাকায়। উফ, ছেলেগুলোর চয়েস এত জঘন্য হয়ে গেছে। সব ছেলে সব মেয়েদের পাত্তা দেয় না। যা তোর কাজ তুই কর, আমাকে এসবে জড়াবি না, গেলাম। নীরা কথাটা বলে চলে গেল। তিশা ছেলেটার সিগন্যাল পাওয়ার চেষ্টা করছে, কিন্তু ছেলেটা একবারও এখনো তিশার দিকে তাকায়নি। তিশা জানে এসব ছেলেকে কিভাবে পড়ানো যায়। এসব ছেলেদের সামনে বেশি ভাব দেখালে পাত্তা দেবে না। এজন্য তিশা নিজেকে ভবালিক গাল থেকে একটু সহজ করে নিল। সে কফির অর্ডার করতে এগিয়ে যেতে থাকে। ছেলেটার পাশে থাকা মেয়েটা ততক্ষণে সেখান থেকে চলে গেছে। জিসান এখন ওই মেয়ের পিছেই গেছে। তবে তপু আর জাহিন দুজনে দুই দিক থেকে জিসানের উপর নজর রাখছে। জিসানের একটা ভুল তিশার পরিবারের কাছে দিতে পারলেই বিয়ে হবে না জিসানের সাথে। আর তিশার চোখে ওরা দুজন দুজনার আড়ালে হিরো হতে যাচ্ছে। তিশা মাথায় ওড়না পেঁচিয়ে নিল। রানার কাছে যায় সে। রানার দিকে তাকিয়ে বলে, তুমি অনেক কষ্ট পাচ্ছ তাই না রানা? রানা প্রথমে ঘাবড়ে যায় হঠাৎ করে তিশার আগমনে, তারপর হাসি মুখে বলে, না না, কষ্ট কেন পাবো? তিশা রানাকে করুণ স্বরে পড়ে, আমাকে তোমার চশমাটা দিবা? একটু পড়তে ইচ্ছে করছে, জানি তুমি রাগ করবে না। রানা চোখ থেকে চশমা খুলে তিশার কাছে চশমাটা দিয়ে দেয়। তিশা চশমা নিজের চোখে পরে নেয়। রানাকে আর কিছু বলে না। তিশা এগিয়ে যায় ছেলেটার দিকে। সাধারণ একটা মেয়ে সেজে ও ছেলেটার পাশ দিয়ে কফির অর্ডার দিতে গেল। ছেলেটা প্রথমবার তিশার দিকে তাকায়। এখানে থাকা সব স্টাইলিশ মেয়েদের মধ্যে ছেলেটা একটা সাধারণ মেয়েকে দেখে কিছুটা অবাক হয়। তিশা কফির অর্ডার দেয়, মগ হাতে নিয়ে এগিয়ে আসতে থাকে। ছেলেটার কাছে এসে সে থামলো, আশেপাশে তাকায়, তারপর একটু নিচু হয়ে পায়ের দিকে হাত দিতে থাকে, কিন্তু আবার উঠে সোজা হয়ে দাঁড়ায়। কয়েকবার একই রকম করতে থাকে। ছেলেটা পাশে দাঁড়িয়ে তিশার এই কাণ্ড দেখতে থাকে। বুঝে যায় তিশার কিছুতেই সমস্যা হয়েছে। ছেলেটা এগিয়ে আসে তিশার কাছে। তিশা ছেলেটাকে দেখেই বলে, কিছু মনে না করলে কফির মগটা একটু ধরবেন? আমার পায়ের জুতো হয়তো ছিঁড়ে যাচ্ছে, একটু ঠিক করতে হবে। ছেলেটা ভদ্র ছেলের মতো কফির মগটা হাতে ধরে নেয়। রানা দূর থেকে এগুলো ঝাপসাভাবেই দেখছে, কিন্তু কিছুই সে এখন বলতে পারছে না। কিছু বললে তিশা যদি অপমান করে সবার সামনে, এটা ভেবে রানা কেবল ফ্যাল ফ্যাল করে দেখছে। তিশা সোজা হয়ে দাঁড়ায়। ছেলেটার দিকে ঘুরে দাঁড়ালো সে। ছেলেটা চশমা পরা এমন সরল মেয়েটাকে দেখে কিছুটা অবাক হয়, কারণ মেয়েটার চলন খ্যাত হলেও বেশ মায়াবী চেহারা, তার উপর সুন্দরী। তিশা কফির মগ হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে বলে, ও নো, সব জায়গা ভর্তি, কোথাও হয়তো বসার জায়গা নেই। বান্ধবীদের বললাম আমি আসবো না, এইসব জায়গায় আসতে আমার ভালো লাগে না। সবাই শুধু নিজেদের মতো করে মজা করে, আমি কেন যে আনন্দ করতে পারি না? কোথায় যে বসি? ছেলেটা তিশার দিকে একটু সরে আসে। ভদ্রতার সহিত তিশাকে ছেলেটা বলে, কিছু মনে না করলে আপনি আমার টেবিলে বসতে পারেন। আমি আর আমার বোন এসেছি এখানে, ও একটু অন্যদিকে গিয়েছে, আর তাছাড়া বোনের জন্য পুরো টেবিলটাই রিজার্ভ করে নিয়েছিলাম। আপনি চাইলে বসতে পারেন। তিশা মুচকি হাসল, কারণ ছেলেটা এবার নিজ থেকে কথা বলা শুরু করেছে, আর তিশা তো ঠিক এটাই চেয়েছিল। তিশা আবারও চারপাশে ঘুরে ঘুরে তাকিয়ে বলে, এছাড়া কোনো উপায় তো দেখছি না, কিন্তু আপনার যদি সমস্যা হয়, না থাকুক, আমি কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে
একা সময় পার করে দেব। এমনিতেই সব সময় একাই থাকি, বান্ধবীগুলো হয়েছে এক একটা শয়তান, দরকার ছাড়াও খোঁজও নেবে না। আমি ব্যালকনি, ছাদ, পুকুর পাড়, রাস্তার পাশে বসে থাকতে ভালো লাগে, অভ্যাস আছে। শুধু আমার বক বক শোনার মতো কেউ পাশে থাকে না। কোনো সমস্যা নেই, আপনি আমার টেবিলে আসুন আর যত খুশি বকবক করুন, আমি শুনি। এমনিতেই একা বসেছিলাম, কিছু ভালো লাগছিল না। বোন বলল আসছি, সে যে গেল আর খোঁজ নেই। আপনার সমস্যা যদি না হয় তাহলে থাকুক। তিশা আর কোনো কথা বলল না। ছেলেটা টেবিলে যেয়ে বসলো। ছেলেটা তিশার সামনে চেয়ারে এসে বসেছে। তিশার কফি ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। একটা ছেলে পটাতে ওর এখন ঠান্ডা কফিও খেতে হবে। তিশা চুমুক দেয় কফিতে। তিশার উপরের ঠোঁটে কফি লেগে থাকে। ছেলেটা হা হয়ে তিশার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। তিশা বলে, আমার এমন কোলাহল ভালো লাগে না। নীরব পরিবেশ, একলা চাঁদ, সাথে থাকবে ফিরফিরে বাতাস, পাশে একটা সঙ্গী, দুজনে বসে চাঁদের আলোতে গা ভাসাবো, হাতে থাকবে কফির মগ, আমি তার কাঁধে মাথা রাখবো। আচ্ছা, আপনার কি এমন কোনো সঙ্গী আছে? ছেলেটা জবাব দেয় না। সে তিশার ওষ্ঠা ধরে নির্লিপ্ত বিহুল দৃষ্টিতে চেয়ে আছে। বিহুল চাহনির এই অপ্রকাশিত কখন যেন ছেলেটার মনে ভাবনার এক বিশাল শৈল্পিক ভাস্কর্য নির্মাণ করেছে। ছেলেটা একটা রুমাল এগিয়ে দেয় তিশার দিকে। মেয়েটাকে দেখে ছেলেটা মুগ্ধ। অপরিচিত হয়েও এভাবে মিশে যেয়ে তিশা কথা বলছে, যার জন্য ছেলেটা তিশাকে নিয়ে ভাবতে বাধ্য। শুভ থানার সামনে এসে বাইক থেকে নামলো। নামতেই ও ফোন বের করে কোথায় যেন কল দেয়। তারপর থানায় প্রবেশ করে। মাসুম, রাহাত আর সিয়াম আগে থেকেই থানায় বসে আছে। আফজাল সাহেবও বসে আছে ওসির সামনে। একটু পর আফজাল সাহেবের প্রাণপ্রিয় বন্ধু মিস্টার সারাদ সাহেব মানে রানা ও জিসানের বাবা আসবে দেশে। তারপর সোজা সে গ্রামে যাবে সারাদের ভাইয়ের মেয়ে নীরার বিয়েতে। শুভ এসে সামনে দাঁড়ায়। সবাই মিস্টার রহস্যময়কে দেখে অবাক। কেউ তাকে চেনে না, এমনকি মাসুম মিস্টার রহস্যময়ের সাথে থাকলেও তাকে চেনে না। মিস্টার রহস্যময় আসলে কে? মিস্টার রহস্যময়কে দেখে আফজাল সাহেব বলে, আমার ছেলে চলে এসেছে, এবার বলুন কি বলবেন। আপনার ছেলেকে বলুন সে কি করেছে বলতে। ওহ, তার মানে আমাকে ধরে আনাটা উদ্দেশ্য ছিল না, আমার ছেলেকে দেখতে চেয়েছিলেন, তাই তো? আফজাল সাহেবের কথা শুনে পুলিশ ইস্তিয়াকের দিকে তাকায়। ইস্তিয়াক একটু আড়ালের দিকে যায়। মিস্টার রহস্যময় চুপচাপ পুলিশ আর ইস্তাকের ইশারার কথা দেখছে। মনে মনে সে হাসল। তারা তো জানে না রহস্যের বেড়াজালে এখানে সবাই বন্ধে। মিস্টার রহস্যময় একটা চেয়ারে যেয়ে বসল। মাসুম এগিয়ে আসে তার দিকে। পুলিশ অফিসার ফিরোজ সাহেবের দিকে একটা পেপার এগিয়ে দেয়। থানার ওসি ফিরোজ সাহেব কাগজটা হাতে নিয়ে তাকিয়ে থাকে। সেখানে ওনার নাম লেখা, ওনার পরিবারের সব সদস্যদের নাম, কতজন তারা, কোথায় কোথায় আছে, কে কি করছে, সবকিছু ডিটেলস লেখা। এরপর ওনার বড় পদের অফিসারের নাম, একইভাবে তার পরিবারের সব ডিটেলস সেখানে লেখা। ফিরোজ সাহেব একটা ঢোক গিলে রহস্যময়ের দিকে তাকালো। পেছন থেকে রাহাত বলে, পর্যায়ক্রমে এখানে আপনি সহ যত বড় পর্যায়ের অফিসার আছে সবার নাম ও ডিটেলস লেখো। আর ওদের পিছনে আমাদের লোক ঘুরছে। বড় স্যার বা আমাদের স্যারকে যদি না যেতে দেন তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে। একটা কথা, আমরা কিন্তু হুমকি দেই না, কাজ করার পর হুমকি দেই। এখানে এই বিভাগে প্রধান আছে, আপনি বলে প্রধান মন্ত্রীকে এখানে ডাকি। সবাই চুপ হয়ে আছে। পুরো থানার পুলিশ এখন ভয়ে চুপ হয়ে আছে। আফজাল সাহেব শব্দ করে হাসলেন। চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তিনি। রহস্যময় ছেলেটার হাত ধরে থানা থেকে বের হলো। আফজাল সাহেব তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুই এরকম কিছু করবি। আমরা নেতারা যে তার জন্য টাকা দিয়ে খেলি, আর তুই মাইন্ড দিয়ে খেললিস। আমার বন্ধু আসছে, যাচ্ছি। আফজাল সাহেব গাড়িতে করে সেখান থেকে চলে যায়। ইস্তাক মোবাইলে আলিফ সাহেবের কাছে মেসেজ করে জানায়, বস, রহস্যময়কে দেখা তো দূর, ওর সাথে কথা বলার সুযোগও পায়নি পুলিশ। এ আলফাজ স্যার টিকে আছে শুধুমাত্র এই বুদ্ধিমান ছেলের জন্য। কিছু তো আমাদের করতে হবে। ইস্তাকের মেসেজের রিপ্লাই দেয় আলিফ সাহেব, কিছু তো করতেই হবে আমাদের, তবে খুব দ্রুত কিছু করতে যাচ্ছি। রহস্যময়ের মতো একজনকে পেয়েছি, আপাতত সে নেই, কিন্তু খুঁজে তো তাকে পাবই।
তাকে দিয়ে এবার আলফাজ সাহেবের সাথে খেলবো, দেখি সে কতদূর এগোতে পারে। ওনাদের মধ্যে আর কোনো কথা হয় না। মাসুম রহস্যময়ের সামনে আসলো। মিস্টার রহস্যময় ইশারায় ওদেরকে চলে যেতে বলল। ওরা তিনজন চলে যায় সেখান থেকে। মিস্টার রহস্যময় আবারও পকেট থেকে ফোন বের করলো। এবারও কাকে যেন ফোন করে। মিস্টার রহস্যময় বলে, খেলাটা বেশ মজাদার হতে যাচ্ছি। আর কোনো কথা হয় না। ফোন কেটে দেওয়া হয়। মিস্টার রহস্যময় থানা থেকে কিছুটা দূরে বাইক চালিয়ে চলে আসে। জনশূন্য জায়গাতে এসে গা থেকে সবকিছু খুলে সাধারণ ড্রেস পরে। রহস্যময় হলো শুভ। শুভ এবার নিজ বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। জিসান নতুন একটি মেয়ের সাথে দারুণ ফ্ল্যাট করছে। মেয়েটার নাম সিমি। সিমির সাথে বেশ তাড়াতাড়ি জিসান সখ্যতা গড়ে তুলেছে। জিসান সিমির হাত ধরে দাঁড়িয়ে আছে। সিমি হেসে হেসে জিসানের গা ঘেঁষে বেশ হাসি মুখে প্রেম আলাপ চালিয়ে যাচ্ছে। তপু আর জাইন সবকিছু ফোনে রেকর্ড করছে। কিন্তু জিসান তিশার বাবার কাছে এতটাই ভালো ছেলে যে এসব ছোট্ট বিষয় নিয়ে তিনি কখনো তিশার সাথে বিয়ে ভাঙবে না তার। আরও বড় কিছু করতে হবে জিসানের বিরুদ্ধে, আর সেটা রানা করবে খুব তাড়াতাড়ি। সে এখন শুধু চুপচাপ সব কিছু দেখে যাচ্ছে। সময় ও সুযোগ খুব তাড়াতাড়ি রানার কাছে আসতে যাচ্ছে। রানা ছেলেটার দিকে তাকায়। ছেলেটা যেন তিশাকে নিয়ে অনেক কিছুই ভাবছে। একজন সাধারণ মেয়ে তিশা, কতই না মিশুক সে। ছেলেটা যেন এমন একটা মেয়েকে খুঁজছে আজীবন। তার চোখে সব মেয়ে ভাব একটু বেশি নাই। ছেলে দেখলেই মুখ ঢাকা শুরু করে, যেন মেয়েরা নিজেকে কত কি মনে করে। অথচ তিশা কত মিশুক, কোনো অহংকার নেই ওর মনে। তিশা বলে, আমাকে যেতে হবে এবার। আপনার নামটা তো জানা হলো না। আমি তুষার। আপনার নামটাও তো জানলাম না। ওহো, আমি না মানে আমি জুথি। আসি। আমাদের কি আর দেখা? তিশা কফির মগ রেখে সেখান থেকে দ্রুত চলে আসে ভিড়ের মধ্যে। রানার কাছে সে চশমা চোখে পরিয়ে দেয়। রানা তিশার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কোথায় ছিলে এতক্ষণ? কেন? কে হয়েছিলে? তোমাকে আমার সবকিছুর কৈফিয়ত দিতে হবে? ছ্যাঁচড়া কোথাকার, আমার সামনে আসো কেন? তোমাকে মোটেও সহ্য হয় না আমার। বিয়ের পর তো আরো বেশি করে সামনে থাকবো, তখন কি করবে? হোয়াট ননসেন্স! তোমার সাথে আমার বিয়ে? হাউ ফানি! স্বপ্ন দেখেই যাও। আমি তো স্বপ্ন দেখি না, স্বপ্ন আমাকে নিয়েই ভাবে। তুমি যেমন আমাকে নিয়ে স্বপ্ন দেখতে বাধ্য হবে। শাট আপ, গো টু হেল। তিশা কথাটা বলে জিসানকে খোঁজার জন্য বের হয়। রানা এভাবে অপমানিত হয়ে চুপচাপ চেয়ারে বসে থাকে। নিধি এসে ওর পাশে বসলো। রানার দিকে তাকিয়ে বলে, যে মেয়ে পাত্তা দেয় না তাকে কেন চাচ্ছিস তুই? সে আমাকে ভালোবাসে, আমাকে বলেছিল। সে তোকে কখনো ভালোবাসেনি, ভুল মানুষকে ভালোবেসে ফেললি তুই। না, সে আমাকে ভালোবাসে, আর ওর সাথে আমার বিয়ে হবে, এটা তো আমি করবই। হাসি পাচ্ছে রানা, তুই তো কিছু বুঝবি না। থাক তিশাকে নিয়ে। নিধি চলে যায়। রানাও বসে থাকে না, সে তিশার দিকে এগিয়ে যেতে থাকে। তিশা জিসানকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় আসে। হঠাৎ পেছনে কে যেন এসে দাঁড়ায়। তিশা ঘুরে তাকায়। রনি আর তার লোকেরা এখানে দাঁড়িয়ে আছে। তিশা রনির দিকে তাকালো। রনিকে আপাতত পাত্তা না দিয়ে সে ঘুরে তাকায় সামনে। রনি বলে, হাই জান, তোমার জন্য সেই যে এখানে এসেছি, আজ তোমাকে দেখা পেলাম। জান? আমি কখন তোমার জান হলাম? একটা ছেলে কাউকে পছন্দ করলে সে জান হয়ে যায়। তোমাকে এইরকম ড্রেসে মানাচ্ছে না। টি শার্ট পরো, যেন তোমার সবকিছু আমরা দেখতে পারি। তিশা ঠাস করে একটা থাপ্পড় দেয় রনির গালে। রানা কেন সেদিন ওর সামনে এসে আড়াল করছিল ছেলেগুলোর থেকে তিশা বুঝতে পারে, কিন্তু এসব নিয়ে সে কথা বলে না। তিশা রনিকে এড়িয়ে সেখান থেকে চলে যেতে চায়। রানা সেখানে এগিয়ে আসে। সজীব কানে কানে রনিকে বলে, মালটারে নিয়ে আর একটু খেলা যাক। সজীব কথাটা বলি রানার কাছে দ্রুত এগিয়ে আসে। রানার হাত ধরে টেনে আনে তিশার পেছনে। তিশা পেছনে না তাকিয়ে ওদের থেকে চলে যেতে থাকে। সজীব তিশার ওড়না জোরে টান দেয়, আর রনি তিশার কোমরে হাত দিয়ে দ্রুত পেছনে ওরা সরে আসে। সজীব ওড়না নিয়ে রানার হাতে দিয়ে দেয়। রানা কিছু বোঝার আগেই ঘটনা ঘটে গেছে। তিশাকে সে ডাকার সুযোগও পায়নি। তিশা পেছনে ঘুরতেই দেখে রানার হাতে পেঁচানো ওর ওড়না।
রানার ডান হাত উঠানো ভাব আছে। তিশা ভাবে রানা তার কোমরে হাত দিয়েছে, সাথে ওড়নাটাও অন্ধকারে খুলে নেওয়ার চেষ্টা করেছে। রানা বুঝতে পারে না কি হতে যাচ্ছে, কিন্তু যা কিছু হতে যাচ্ছে সেটার জন্য হয়তো রানা মোটেও প্রস্তুত নেই। রানার দিকে এগিয়ে আসে তিশা। তিশা রানার এমন কাণ্ড দেখে রাগে যেন দিশেহারা হয়ে যায়। রানা বলে, এভাবে তাকিয়ে আছো কেন? তুই একটা জানোয়ার, সেটা আমার জানা ছিল না। অনেক ছেলে দেখেছি, কিন্তু তুই? কি মামা, অন্ধকারে একটা মেয়েকে পেয়ে অন্য খুলে নিচ্ছেন? দেখলাম বডিতেও হাত দিচ্ছেন, এমন কেন? সজীবের মুখ থেকে কথাটা শুনে তিশা আর নিজেকে ধরে রাখতে পারে না। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় রানার গালে বসিয়ে দেয়। চিৎকার করে তিশা বলে, কুত্তার বাচ্চা, তোর মতো ছেলে আমি কোথাও দেখিনি। তো লজ্জা নেই? এত এত অপমান করি, তারপরও কেন তুই আমার পিছনে পড়িস? তিশার চিৎকার চেঁচামেচিতে সেখানে এতক্ষণে অনেক মানুষ এসে জটলা বাঁধিয়েছে। রানা যেন স্তব্ধ হয়ে যায়, ফ্রিজ হয়ে ঠাই দাঁড়িয়ে থাকে সেখানে। কি বলবে বা তার এখন কি করা উচিত সে বুঝে উঠতে পারে না। চোখ মুখ যেন ওর জ্বালা শুরু করেছে, তালগোল পাকিয়ে যাচ্ছে সবকিছু। নীরারা সবাই বসেছিল, হঠাৎ একদিকে এত জটলা দেখে সবাই দ্রুত সেখানে এগিয়ে আসে। জিসানও চিৎকার চেঁচামেচি শুনে এদিকেই তাকায়, দেখে কিছু মানুষের ভিড় জমা। দ্রুত সেখানে এক এক করে বাড়ির সবাই আসলো। সবাই এসে দেখে তিশার কাপড় রানার হাতে। তিশার চোখে ছলছল করছে পানির সরোবর। তিশা বলতে থাকে, তোকে আমি প্রথমে ভালো ছেলে ভেবেছিলাম, কিন্তু তুই জঘন্য মনের মানুষ। তোকে নীরা ভালো কেন বলে আমি বুঝি না। তোর মধ্যে লালসা বেশি। তোকে গালি দিতেও গালিলা লজ্জা পাবে। হারামি কুকুর, যা সামনে থেকে। রানা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জিসান এগিয়ে আসে রানার দিকে। রানার সামনে এসে ওড়নাটা নিয়ে তিশাকে পরিয়ে দেয়। তারপর সোজা রানার কাছে এসে রানার গালে ঘুষি দেয় ও। রানা ছিটকে পড়ে যায় ওখানে। রনিরা এগিয়ে আসে, সুযোগে রানাকে কয়েকটা লাথিও দিতে থাকে। সবাই চুপচাপ এগুলো দেখছে। ভিড় ধীরে 5 জন মানুষ এগিয়ে আসে। শুভ, নিধি, নীরা, তপু আর জাইন এসে রনিদের থামায়। শুভ রনির দিকে তাকিয়ে বলে, তোরা তোরা আমার ভাইকে মারছিস, তোদেরকে আমি। শুভ, এখন বাদ দে, রানাকে নিয়ে চল এখান থেকে। শুভ রানাকে টেনে তুলে সেখান থেকে। রানাকে শুভ ধরে নিয়ে কফি হাউসের প্রবেশের রাস্তায় আসলো। ওদিকে তুষার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তিশাকে দেখছে। তিশাকে অতসী, রাতুল আর ফারাদ নিয়ে যায় টেবিলের দিকে। নীরা শুভকে প্রশ্ন করে, রানাকে নিয়ে কি করবি? চুপচাপ কেন মার খেলো ও? যাই না, সন্দেহ হয়ে এসেছে, তোরা পরে আয়। আমি রানাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু এভাবে এখানে এসে? চুপ, তোরা থাক, আমি যাচ্ছি। শুভ আর কোনো কথা বলল না। ও রানাকে নিয়ে বোট ডেকে এপারে চলে আসলো। বোট থেকে নেমে রানাকে ধরে শুভ বাইকের কাছে নিয়ে যায়। শুভ বাইকে উঠতে যাচ্ছিল, তার আগে রানা বলে, সিগারেট দে। কি রে, তুই না মরার মতো পড়েছিলি? সিগারেট খাবো, দে। ভাই আর কত, ভালো লাগে না আমার এসব। বাদ দে, ভালোবাসি আমি তিশাকে, আর তিশাকে আমার করে নেব। ধুর তিশা, ওখানে কি হয়েছিল? যারা আমাকে মারছিল ওরাই আমাকে সেদিন রেস্টুরেন্টের সামনে এভাবে মেরেছিল। কি, আগে বলিস নাই কেন? ওদেরকে তো আমি। কোথায় যাচ্ছিস? বসে থাক এখানে। কিন্তু কোরা। বললাম না বসে থাক। রানা ঝাড়ি দিয়ে কথাটা বলল। তারপর শুভর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা হাতে নিয়ে ঠোঁটের সাথে চেপে রাখে ও। শুভ লাইটার বের করে আগুন জ্বালিয়ে দেয়। রানা সিগারেটের টান দিয়ে মুচকি হাসতে থাকে। শুভ চুপচাপ রানার হাসি দেখতে থাকে। রানাকে শুভ ভালো করেই চেনে, তাই সে কিছুই বলছে না। শুভর সাথে ওর অনেক আগে থেকেই পরিচয়, যা বাড়ির কেউ জানে না, এমনকি নীরাও জানে না কিছু। রানা সিগারেটে কয়েকটা টান দিয়ে বলে, এই সামান্য আঘাতে কিছু হবে না রে। তিশাকে আমার চাই, কিভাবে দিবি তা জানি না। আর আমি এমন নোংরা কাজ করিনি, বুঝেছিস? তিশা শুধু শুধু ভুল বুঝলো আমাকে। জানি, তবে তুই এই 2 দিন কোথায় ছিলি? ছিলাম কোথাও, চল। রানা বাইক স্টার্ট দেয়। সেখান থেকে ওরা দুজন চলে আসে সোজা ডক্টরের কাছে। রনিদের কাছে এগিয়ে আসে জিসান। জিসান ওদেরকে এখানে দেখে অবাক হয়েছে। সে কৌতূহলী হয়ে প্রশ্ন করে, কি ব্যাপার, তোরা এখানে? এসেছি আপনার বিয়ে খেতে। কিন্তু রানা এখানে কি করছিল? আর বলিয়েন না।
পোলাটা সাদা সিধে আসছিল হেঁটে, দিয়েছে ফাঁসি। ভালো করেছিস, যা এখন এখান থেকে বাঘ। কিন্তু শুনেছি তিশা ভাবিকে রানা ভালোবাসে। এখন তিশার চোখে রানাকে খারাপ বানিয়ে দিলাম, এর জন্য কি হাত খালি থাকবে? আচ্ছা বুঝেছি, নে ধর। জিসান পকেট থেকে অনেকগুলো টাকা ওদের দিকে বাড়িয়ে সেখান থেকে চলে যেতে বলে। রনিরা আপাতত ওই জায়গা থেকে সরে আসে। জিসান আশেপাশে তাকায়, না কেউ কিছু দেখেনি। সে সোজা হেঁটে তিশার কাছে যায়, কিন্তু তিশার সামনে একটি অচেনা ছেলেকে দেখতে পায় ও। ছেলেটা হলো তুষার। তিশার সাথে এসে কথা বলছিল ঘটনা নিয়ে। জিসান এগিয়ে আসে। তিশা জিসানকে আসতে দেখে তুষারকে বলে, আমার ভাইয়া এসে গেছে, আপনি এবার যান, না হলে আমার সমস্যা হবে। আপনার সাথে পরে কথা বলবো। তুষার তিশার কথা শুনে সেখান থেকে কিছুটা দূরে সরে আসে। পিছনে ঘুরে তাকায়। জিসানের দিকে তুষার তাকালো। তিশার ভাই হয় লোকটা। তিশাকে জিনিয়াস মেরে এই কঠিন সিচুয়েশনে এত বুদ্ধি নিয়ে নিজের আয়ত্ত নিয়ে নিল যেন তুষার জিসানের ব্যাপারে কিছুই বুঝতে না পারে। আবার বিয়ে হবে, ছেলেটাকেও নিজের ভাইয়া বানিয়ে দেয় তিশা। সত্যি তিশা জিনিয়াস। জিসান এসে প্রশ্ন করে, ওই ছেলেটাকে চিনি না, এখানে কি ঘটেছিল তাই জানতে আসছিল। ও চিন্তা করো না, রানাকে আমি শাস্তি দেবই। থাক, যথেষ্ট হয়েছে। তোমার ভাই এত বেহায়া, এত জঘন্য জানতাম না। বাদ দাও, রানার থেকে দূরে থাকবে। জানতাম ছেলেটা এমন কিছুই করবে। চলো অন্যদিকে যাই। জিসান কথাটা বলে তিশাকে সেখান থেকে নিয়ে আসে একটু দূরে। দুজনে একসাথে দাঁড়িয়ে আছে। জিসান তিশার হাত ধরল। তিশা হাসি মুখে জিসানের দিকে তাকায়। মিউজিক বেজে ওঠে। কাপলস যারা ছিল তারা একে অপরের কাছে আসে। জিসান তিশার হাত স্পর্শ করে, আরও কাছে টেনে নেয় তিশাকে। তিশার কোমরে হাত রাখে। তিশা এতক্ষণ রানাকে যে কারণে থাপ্পড় মেরেছিল জিসান সেটাই করছে, কিন্তু তিশা এবার কিছু বলল না। এই জায়গাতে স্পর্শ করে সজীব, মার খায় রানা। অথচ জিসান একই জায়গাতে স্পর্শ করায় তিশার কোনো মাথা ব্যথা নেই। রানা কিছু করলে সে দোষী, আর জিসান কিছু করলে সেটা ভালোবাসা। জিসান কোমরে একই রকমভাবে চাপ দিয়ে ধরে। তিশা যেন একটু কেঁপে ওঠে। জিসান কোমরে হাত দিয়ে তিশাকে আরও কাছে টেনে আনে। দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতেও অনুভব করতে পারছে। জিসান থেমে নেই। সে তার দু হাত তিশার কোমরে রাখে। ধীরে ধীরে হাত উপরের দিকে উঠাতে থাকে জিসান। তিশা এতক্ষণ চোখ বন্ধ করেছিল। জিসান থেমে যাওয়াতে তিশা যেন হুঁশ ফিরে পায়। জিসান আবারও হাত ঘোরাতে থাকে। তিশা ফিসফিস করে বলে, কি হচ্ছে জিসান? এখন থামো, বিয়ের পর সব হবে। বিয়ে তো হবেই, আর বিয়ের পর সবকিছুই হবে জানি, কিন্তু এখন যে অনুভূতি চাহিদা তৈরি হয়েছে সেটা তো দাও। এটা অন্যায়। আমাকে তো কয়েকদিন পর বিয়ে করবেই, তাই না? চুপ, এখন আমি যা করব চুপচাপ শুধু অনুভব করো, কোনো কথা বলবা না। ছাড়ো জিসান, প্লিজ। জিসান তিশার বুকের খুব কাছে হাত নিয়ে যাচ্ছে। তিশা নিজেকে ছাড়িয়ে নেয়, ছিটকে সরে আসে জিসানের থেকে, কিন্তু জিসান থামে না। সে যেন এখন লালসার হিংস্রতায় ভুগছে। তিশাকে বিয়ের আগে ব্যবহার করতে চায়, আর এটাই ওর ইচ্ছে, ওর চাহিদা। তিশাকে বিয়ের আগে একবার বিছানাতে নিতে পারলেই সে এখান থেকে চলে যাবে। জিসান টান দিয়ে তিশাকে নিজের বুকের সাথে চেপে রাখে। তিশা নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে থাকে। জিসান আরো শক্ত করে আঁকড়ে ধরে তিশাকে। জিসান প্লিজ, আমাকে ছাড়ো, এগুলো ঠিক না। কেন ঠিক না? রানার স্পর্শ করলে ভালো লাগে নাকি? কি যা তা বলো, রানাকে আমি ভালোবাসি না। আমাকে ভালোবাসো তো? বাসি। আমি এ অবধি কোনো ছেলেকে ভালোবাসিনি। তোমাকে বারবার বলতে ইচ্ছে করে। কেমন আর কতটুকু ভালোবাসো এটা টের পাচ্ছি। আমি স্পর্শ করলে সেটা দোষের। এভাবে কেন কথা বলছো? তুমি স্পর্শ করবে, তবে বিয়ের পর। আমি তো চলে যাচ্ছি না, তাই না? তুমি আনস্মার্ট একটা মেয়ে। বুঝি না বিয়ের আগে যা খুশি করলে এটাতে বাধা কেন দেয় মানুষ। এসব নিয়ে কথা বলতে চাই না, আমাকে ছাড়ো। আমার এগুলো একদমই ভালো লাগে না। ছাড়বো না আমি, তোমাকে কাছে চাই এখনই। উনি না আপনাকে ছাড়তে বলল? ছাড়েন বলছে। জিসান চমকে উঠে ছেড়ে দেয় তিশাকে। পেছন ঘুরে তাকায় ও। শুভর বোন নিধি দাঁড়িয়ে আছে। নিধিকে দেখে ও চমকে উঠল।
কারণ নিধি এই নিয়ে দুইবার তিশাকে জিসানের লালসা থেকে বাঁচিয়েছে। জিসানের থেকে ছাড়া পেয়ে তিশা সেখান থেকে চলে আসে। জিসান রেগে নিধির দিকে তাকায়, নিধির কাছে এসে গাল টিপে ধরে বলে, তোর জন্য বারবার সে আমার থেকে দূরে যাচ্ছে, বেশি বুঝিস তুই তাই না? দেখ, ভালো করে শোন, কান দুটো ভালো করে খাড়া কর। আমি তিশাকে কাছে চাই, তোর সাথে আমার কোনো প্রকার ঝামেলা নেই। তুই আমাকে চিনিস না, আমিও তোকে চিনি না, তাই আমাদের মধ্যে ঝামেলা না থাকাই ভালো। না হলে এর ফল যে কতটা খারাপ হবে সেটা তুই নিজেও আন্দাজ করতে পারবি না, বুঝেছিস? আমার গলা ছাড়, তোর মতো ছেলের কাউকে স্পর্শ করার যোগ্যতা নেই। জনগণের রানাকে নয়, তোকে পেটালে ভালো হতো, বেয়াদব কোথাকার। নিধি কথাটা বলে জিসানের মুখে থুথু দিয়ে চলে যায়। জিসান তাড়াতাড়ি টিস্যু পেপার বের করে মুখ থেকে থুথু মুছে নেয়। রাগে জিসানের শরীর রিড়ি করতে থাকে। রনিদের ফোন দেয়। 2 মিনিটের মধ্যে রনিরা এসে হাজির হয় জিসানের সামনে। জিসান বলে, ওই কুত্তার বাচ্চা মেয়েটাকে আমি বোঝাতে চাই যোগ্যতা কাকে বলে। আমার কাজে বাধা দেওয়া, আমাকে অপমান করলে এর ফল কতটা খারাপ হতে পারে সেটা ওই মেয়েকে না বোঝালে আমার সম্মান থাকবে না। কি হয়েছে? কোন মেয়ে? দুটো মেয়েকেই আমার চাই, আগে নিধি পরে তিশা। তিশা মানে আপনি তো বিয়ে করতে যাচ্ছেন, তাহলে এটা কি বলছেন? কিসের বিয়ে? তিশার প্রতি বিয়ের আকর্ষণ আসেনি। কিছু মেয়ে থাকে যাদেরকে বিছানাতেই মানায়, আর কিছু মেয়ে আছে বউ হিসাবে। তিশাকে বউ হিসাবে চাই না আমি। ওরা সবাই নিশ্চুপ হয়ে গেল। ওরা নিজেরাই তিশাকে পেতে ইচ্ছুক, আর যে পেতে যাচ্ছে সে একেবারে চাহিদার সুধা পান করে ছেড়ে যেতে ইচ্ছুক। কি নিয়ম! যাকে মানুষ চায় তাকে পাওয়া তো দূরে থাক, তাকে ধরে রাখলেও থাকতে চায় না। আর যাকে চায় না সে চেঁচে পড়ে এসে হাতে পায়ে ধরে নিজেকে রাখতেও চায়, কিন্তু আমরা তাকে বুঝি না, রাখিও না। আর এই থাকা রাখার বেড়াজালে পড়ে আমরা সব সম্পর্কটাকে অনেক কঠিন করে ফেলি। সম্পর্কটা তখন ভালোবাসার নয়, চাহিদার হয়ে যায়। সম্পর্কটাকে ব্যবহার করি প্রতিযোগিতা হিসেবে। যে কতটুকু ভালোবাসি তা হাত কাটা, রুম ডেট, পালিয়ে যাওয়ার চিন্তায় ব্যস্ত হয়ে পাল্লা দেই ভালোবাসার দৌড় প্রতিযোগিতায়। নিধি কি করলো? নিধি আমাকে অপমান করেছে। ওই দেখ মেয়েটা, ওকে যত তাড়াতাড়ি পারিস তুলে নিয়ে যাবি। বাকিটা আমি বলবো কি করতে হবে। আমাকে অ্যাটিটিউড দেখা। জিসান নিজের ভাইয়ের অ্যাটিটিউড সহ্য করতে পারে না, আর অন্যর কারোরটা তো অনেক দূরের ব্যাপার। ওকে। ওরা সেখান থেকে চলে আসে। কিছু দূর এসে শান্ত রনিকে বলে, ভাই, জিসান অনেক ডেঞ্জারাস মানুষ। বেটার টাকা আছে তো সেজন্য মানুষকে মানুষ মনে করছে না। আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তিশাকে বিয়ের আগে তুলে আনবো, জিসানকে ডাকবো সেখানে, সাথে নিধিকেও আনবো। জিসান এসে তিশা আর নিধির কাছে যাবে, কিন্তু তিশা জিসানকে এভাবে দেখে ভুল বুঝবে আর বিয়ে করবে না তিশাকে। যখন তিশা আপনার হয়ে যাবে, নিধির ব্যাপারটা বাদ। দারুণ আইডিয়া, চল কাজে লেগে পড়ি। আর একটা কথা, সেদিন রাতে যাদের সাথে ঝামেলা হয়েছিল ছেলেগুলো এখানের মানুষ, তাই ওদেরকেও একটু সাইজ করতে হবে। ওকে, প্ল্যান অনুসারে বিয়ের রাতেই বা আগেই তিশাকে তুলে নিয়ে যাব এখান থেকে। রনির কথায় সবাই হ্যাঁ সূচক জবাব দেয়। জিসান নিজেকে বড় কিছুর মনে করছে, কিন্তু সে যে জানে না কত বড় বোকামি ও করতে যাচ্ছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আফজাল সাহেব, ওনার পিছনে ইস্তিয়াক, মাসুমেরা দাঁড়ানো। রানার বাবা সারাদ সাহেব দেশে আসে। আফজাল সাহেবের সাথে ছোট থেকেই বন্ধুত্ব। রানার মাকে নিয়ে পালাতে সাহায্য করেছিল আফজাল সাহেব। এর আগে একবার দেশে এসেছিল রানার বাবা, আফজাল সাহেবের সাথে সময় কাটিয়েছিল। এবার তার ভাইয়ের মেয়ে নীরার বিয়ের কথা চলছে, আর সেখানে তিনি থাকবে না তা কি হয়? এই জন্য তাকে দেশে আসতে হয়েছে। আফজাল সাহেব ওনাকে রিসিভ করতে এসেছেন। একজন বয়স্ক লোক এগিয়ে আসে আফজালের দিকে। উনি দৌড়ে যেয়ে বুকে জড়িয়ে নেন তাকে, বলে, কি ব্যাপার বন্ধু, তুই তো দেখি আরো ইয়াং হয়ে গিয়েছিস। বিদেশি কোনো মেয়ের পাল্লায় পড়েছিস নাকি? হুর, এই বয়সে আমাদের ছেলে মেয়েরা টাঙ্কি মারবে, আমি এসব করব? বেয়াদব মার্কা কথা বলিস। চল চল, এত কথা বাদ দে। সকালেই না ইরাত ভাইয়ের মেয়ে নীরাকে দেখতে আসবে। এক্ষুনি চল গ্রামে রওনা দেই, পৌঁছাতে ভোর রাত হবে।
ঠিক আছে, গাড়িতে বসে এইসব কথা হবে। রানার বাবার কাছ থেকে ইস্তাক ব্যাগ নিয়ে গাড়িতে ওঠায়। জিসান আর রানাকে দেশে পাঠিয়েছে অনেক আগে। আফজাল সাহেবের সাথে বন্ধুত্ব অনেক পুরনো, ছোটবেলা থেকেই ওরা বেশ ঘনিষ্ঠ। গাড়ি চলতে থাকে। আফজাল সাহেব কোনো সিকিউরিটির সাথে নেয়নি। রানার বাবা প্রশ্ন করে, তোর ছেলের কি খবর? হা। হাসছিস কেন বল? ভালো আছে। দুজন গল্প করতে করতে গ্রামের দিকে এগিয়ে যেতে থাকে। হয়তো আবারও নতুন কিছু রহস্য আসতে যাচ্ছে, নয়তো নতুন কোনো কিছু ঘুরতে যাচ্ছে। তিশা গাড়ির জানালার পাশে বসে আছে। জানালা হালকা খুলে বাইরে তাকিয়ে আছে। ওর মনটা কেমন যেন একটু খারাপ হয়ে আছে। জিসানের এমন আচরণ তিশা হঠাৎ করে মেনে নিতে পারছে না, কিন্তু সে কি করবে? জিসানকে অনেকটাই ভালোবেসে ফেলেছে। ভালোবাসা বড়ই অদ্ভুত অনুভূতি। ভালোবাসা হলো এক ধরনের সুপ্ত অনুভূতি। এই অনুভূতির আবার আরেক নাম হলো মায়া। মায়া জিনিসটা আরও অদ্ভুত। ভালোবাসার অনুভূতিটা মানুষের মস্তিষ্ক আর মনকে সম্মোহন করে, শাখা তৈরি করে। প্রধান শাখার নাম মায়া। তবে মায়া আবার ঘটিত হয় আবেগ, আকাঙ্ক্ষা, ভালো লাগার মধ্য দিয়ে। সব কিছু যখন বিশাল আকার ধারণ করে তখন তৈরি হয় টান। আর এই টান আবার এক প্রকার ভালোবাসা। ভালোবাসা সমান টান, সমান মায়া, সমান আবেগ, আকাঙ্ক্ষা, ভালো থাকার ইচ্ছা। এটাই হলো শ্রেষ্ঠ ভালোবাসা। তবে ভালোবাসা তৈরির জন্য দরকার একটু সামান্য ভালো লাগা, ভাবনা, যা তৈরি করার জন্য ছেলেরা মেয়েদের পিছনে পড়ে থাকে। একটা ছেড়ে আরেকটা ধরে। আবার মেয়েরা কাকে ছেড়ে কাকে চুজ করবে, এই দোটানায় এমন একটা জিসানের মতো বেয়াদব ছেলেকে নিয়ে ভাবনাতে বসে যায়। তখন না পারে ভাবনা থেকে বের হতে, আর না পারে ভাবনাটাকে এক্সচেঞ্জ করতে। অর্থনীতির ভাষাতে উপযোগের মতো ভালোবাসাটাও তখন উপযোগ সৃষ্টি করে কপতির কাছে। তিশার কাছে অনুরূপ জিসানের প্রতি এই বিচরণ পক্ষপাতিত্ব ছাড়া হয়তো গাঢ় হতে থাকছে। কিন্তু তিশা জানে না সে ভুল করতে যাচ্ছে। ভাবনাতে এখন জিসান থাকলেও রানা এসে হঠাৎ করে উকি দিচ্ছে। কিন্তু পরক্ষণে রানার কাণ্ডগুলো তিশার আখি যুগলে স্বপ্নের মতো ভাসতে থাকে। মনে পড়ে ওর জিসান তাকে রহস্যময় সেজে বাঁচিয়েছিল। জিসান তার জন্য ফুল রেখেছিল। জিসান তার জন্য প্রায়োরিটি দেখিয়েছে। যেখানে রানা নামক বেয়ারা আগাছা শ্রেষ্ঠ লতার আবির্ভাব যেন তুচ্ছ। রানা শুধু শরীরটাকেই বুঝেছে। তিশা আর কিছু ভাবতে চায় না। রানাকে সে কখনো গ্রহণ করবে না। বর হিসেবে গ্রহণ করাটা বহু নিকৃষ্টতা। আকর্ষণও যেন না চলে তিশার মনে রানাকে পাওয়ার। সে তুষ্ট, তবে জিসানের কাজে নয়। রানার এমন বিজন মূর্তি রূপের পেছনে থাকা হিংস্র মানুষকে দেখে। ওদিকে জিসান তিশাকে কাছে পাবার চরম বাসনা উদিত হতে থাকে মনের অন্বিত গভীরে। শুধু তিশা নয়, সাথে নিধিও আছে। দুজনকে কাছে পেতে চায় সে, আর তার জন্য মরিয়া। গাড়ি প্রায় বাড়ির কাছে চলে এসেছে। তিশা লুকিং গ্লাসে চোখ দেয়। পেছনে একটা বাইক এগিয়ে আসে। বাইকে তুষার নামের ছেলেটা। তিশা একটু চমকে উঠল। তুষার এখানে কেন আসছে, এমন প্রশ্ন নিজেকে করে তিশা। কিন্তু বাইকটা ওভার স্পিডে ওদের গাড়ি ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে চলে যায়। তিশা যেন হাঁপ ছেড়ে বাজে। কফি হাউস থেকে বাড়িতে আসতে বেশ সময় লেগেছে। রানার ঘটনাটা বাড়ির কেউ জানে না। রানা মারের দাগগুলো ভালো মতো ঠিকঠাক করে নেয়। শুভ কেবল চুপচাপ দেখছে রানার কাজগুলো। শুভ কিছুই বলে না। রানা যা করে সেটা শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তারাও বাড়ির উদ্দেশ্যে বের হয়। গাড়ি থেকে সবাই এক এক করে নামে। সবাই চলে যায় বাড়ির মধ্যে। অতসী দৌড়ে আসে তিশার কাছে। সে বলে, তিশা আপু, তোমাকে ধন্যবাদ অনেকগুলো। কেন রে, কি করলাম আমি? ছেলেটা এখন বারবার ফোন দিচ্ছে, মেসেজ করেছিল, লেখা ছিল, অতসী আমি তোমাকে চাই, প্লিজ কোনো ছেলের দিকে তাকাবে না। আমি রিপ্লাই করিনি। সব সময় মনে রাখবি, গুরুত্ব কম দিলে গুরুত্ব বেশি পাবি। না, ভুল কথা। গুরুত্ব তাকেই বেশি দিতে হবে যে গুরুত্ব বোঝে। গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়া যায় না। টিকটক দেখেন, সেখানে দেখবেন কন্টেন্ট হিসেবে ব্যবহার করে একটা স্ক্রিপ্ট। আগে ছেলেটা পা ধরতো, একটু হাত কেটে গেলে দৌড়ে আসতেও দেখতো, একটু অসুস্থ হলে বারবার ফোন করতো, একটু মেসেজ দিতে দেরি করলে 1000টা মেসেজ আসতো। প্রশ্ন থাকতো কেন দেরি করে রিপ্লাই করছে। কিন্তু এখন সে কিছুই করে না। এখন তার পা দুটোও ধরি আমার সাথে থাকার জন্য, কিন্তু সে থাকে না। কেন এমন করে ছেলেটা জানেন? কারণ মেয়েটাকে যখন প্রায়োরিটি দেওয়া হয়েছিল সেটা বোঝেনি।
যখন সে গুরুত্ব দেওয়াটা তুলে নিয়েছে তখন মেয়েটা তাকে চাইছে। মন তো অনেক কিছুই চায়, মনের সব চাওয়া কি পূরণ করতে পারে না মনের মালিক? এজন্য কি মন ছেড়ে চলে যায় নাকি? মন কিন্তু নিজ থেকে খারাপ হয়, মনকে খারাপ আমরাই করি। মনের খাবার কি জানেন? নিজেকে ভালো রাখা। তবে নিজের ভালো রাখার জন্য 10 জনকে কষ্ট দেওয়াটা মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আসি মির্জুথি, গুড নাইট। তুষার নামের ছেলেটা কখন যে ওদের পেছনে এসে দাঁড়িয়ে তিশার আর অতসীর কথা শুনছিল জানেই না ওরা। গাড়িগুলো গেটের সামনে রাখা হয়েছিল, সবাই নামছিল। ওরাও নেমে বাড়ির মধ্যে প্রবেশের সময় তুষার এসে দাঁড়ায় সেখানে। তুষার কথাগুলো বলে চলে যাচ্ছিল, তখনই তিশা পেছন থেকে তাকে ডাক দেয়। এই ছেলে, আপনি এত সুন্দর করে কথা বলেন কেন? আপনি যেমন সুন্দর করে মাইন্ড হ্যাক করতে পারেন। আমি মাইন্ড হ্যাক? না হলে আমি কেন পিছু আসলাম বলুন? আসলে আমার বোন খুব কাঁদছিল একটা মূল্যবান জিনিসের অভাবে। কি মূল্যবান জিনিস? তার একটা ভাবির অভাব, সে একটা ভাবির জন্য কান্না করছিল। আসি। তুষার কথাটা বলে সেখান থেকে হনহন করে চলে যায়। তিশা হা হয়ে তুষারের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই প্রথমবার তিশা তাৎক্ষণিক পরিচয় কোনো ছেলের প্রতি ইমপ্রেস হয়ে গেছে, যা কখনো এমনটা ঘটেনি। সব ছেলে ভালোবাসা দেখিয়েছে, কিন্তু এভাবে ইমপ্রেসিভ কিছু করেনি। ছেলেটার কথা শুধু কথা নয়, যেন তীর সোজা মস্তিষ্কে এসে লাগছে তিশার। আপু, কি হলো? দাঁড়িয়ে কি দেখছো? ছেলেটাকে চেনো তুমি? চলে গিয়েছে তো, চলো ভিতরে। চলো। রানা আর শুভ দূরে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। শুভ রানার দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, কি ব্যাপার? ছেলেটা তিশার সাথে এত কথা বললো আর তুই চুপচাপ দেখছিস? বিয়েটা হতে দে, কেন হাসলাম সেটা প্রশ্ন করবি না। সবসময় হাসির কারণ বলা যাবে না। নে তোর বাইক, নাও আই উইল বি খ্যাত বয় লাইক হাবা গোবা। রানা কথাটা বলে চোখে চশমাটা ঠিকঠাক করে নিল। শার্টের হাতা ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির মধ্যে প্রবেশ করে। শুভ বোকার মতোই তাকিয়ে থাকে রানার দিকে। আলিফ সাহেব বসে আছে ব্যালকনির চেয়ারে, ভাবনাটা রানাকে নিয়ে। কারণ আসল রহস্যময়ের সাথে রানার বুদ্ধিটাই টেক্কা দিতে পারবে। এক কথাতে আলিফ সাহেব রানার প্রতি ইমপ্রেস হয়ে গিয়েছে। এই ইমপ্রেসনেস রানাকে খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে তার মন। তবে রানা কোথায়? এমনিতে আফজাল সাহেবকে আজ পুলিশ নিয়ে যেয়েও কিছু করতে পারেনি। শুনেছি মিস্টার রহস্যময় ছেলেটা পুলিশদের সব পরিবারের ওপর নজর রেখেছে। আফজাল সাহেব বের না হলে সবাইকে ওরা মেরে ফেলবে। আলিফ সাহেব কথাগুলো ভাবছিল, হঠাৎ ওনার পেছনে মীরা এসে দাঁড়ায়। মামা, তুমি রানাকে কোথায় পেয়েছিলে? সত্য করে বলো না একটু। কি হলো তোর? আর তুই হঠাৎ তো চুপচাপ হয়ে গেছিস, আগে তো হাসি খুশি ছিলি। বলো না মামা। আসলে আসার পথে রাস্তার পাশে ওকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। হুঁশ ছিল না ওর বলা যায়, শুধু নামটা বলতে পারছিল। সাথে করে নিয়ে আসি। ছেলেটা অনেক ভালো। কেন, কি হয়েছে? না, এমনি। কালকে কখন যাবে নীরা ভাবিদের বাসা? সকালে রেডি হয়ে নিস জলদি। মীরা সেখান থেকে চলে আসে। রানাকে ও ভুলতেই পারছে না। বারবার রানার কথা মীরার মনে পড়ছে, যা কখনো কোনো ছেলের প্রতি হয়নি। মীরার সাথে এ অবধি একজন ছেলে কথা বললেও ওভাবে আকর্ষণতা বাড়েনি। কিন্তু হঠাৎ করে রানার প্রতি মীরার এই ভাবনার কোনো মানে ও খুঁজে পাচ্ছে না। ভোররাতে সবাই জেগে যায়। একটা গাড়ি নীরাদের নানু বাড়িতে এসে প্রবেশ করে। বাড়ির দারোয়ান চিৎকার করে ডেকে ডেকে বাড়ির সবার ঘুম ভাঙিয়েছে। নীরার বাবা, তার আর নীরার নানা বাড়ির বাইরে আসলেন। একটা দামি গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে। গাড়ির দরজা খুলে দুজন লোক বের হলো। দুজনকে বেশ ভালো মতোই চেনে। নীরার বাবা এসে জড়িয়ে ধরে তার ভাইকে। আফজাল সাহেবকেও জড়িয়ে নেন তিনি। কিছু সময় কুশল বিনিময় করে বাড়ির মধ্যে নিয়ে আসেন ওনাদের। জিসান দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে। আমাকে ফোন দিতে আমি নিজে তোমাকে আনতে যেতাম, এভাবে সারপ্রাইজ দিয়েছো, সত্যি চমকে গেছি। সারপ্রাইজ দিতে শিখেছি তোর থেকে, না বলে তো তুই বাংলাদেশে এসেছিলি। হয়েছে, আর করব না এমন। আলফাস আঙ্কেল কেমন আছেন? ভালো। দেশে এসে যে আঙ্কেলের সাথে দেখা করা দরকার এটা ভুলে গিয়েছিলে? সবার সাথে বেশ লম্বা সময় ধরে দুজন পরিচিত হতে থাকে। সবাই বেশ আনন্দিত ছিল, কিন্তু একজন সোফাতে চুপচাপ বসেছিল।
আফজাল সাহেব অনেকটা সময় ধরে ছেলেটাকে লক্ষ্য করছিল এখানে এসে। কারোর সাথে কথা বলেনি, চুপচাপ শুধু ওনাদের দিকেই তাকিয়েছিল। সবার সাথে যখন কুশল বিনিময় শেষ হয় তখন নীরার নানা জানায়, সবাই রেডি হয়ে থেকো, সকালেই নীরবের বাড়ি থেকে নীরাকে দেখতে আসবে। কথাটা শুনে ছেলেটা বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে যেতে থাকে। আফজাল সাহেব ছেলেটাকে থামায়। এই ছেলে শোনো, কে তুমি? ছেলেটা থামে, সবাই একটু ঘুরে তাকায় ওর দিকে। নীরার মা এগিয়ে এসে বলে, আলফাজ ভাই, ওকে চেনেন না? ও তো আপনার বন্ধু সারাদ ভাইয়ের ছোট ছেলে রানাও। ওহ, কি রে সারাদ, তুই তোর ছোট ছেলের কথা তো আমাকে কোনোদিন বলিসনি। আমি তো জানতাম শুধু তোর একটাই ছেলে আছে, আর সে হলো জিসান। 2 ছেলে তোর জানতামই না। আহারে, ওইটা তো নামেই ছেলে। ওর সাথে আমাদের দুজনের তেমন কোনো সম্পর্ক নেই। এজন্যই আমি তাকে ভাই আর বাবা তাকে ছেলে হিসাবে দেখেই না, তাকে পরিচয়ই দেই না আমরা কেউ। এটা কি ধরনের কথা জিসান? আমি না তোকে বারবার বারণ করেছি রানাকে তোরা কেউ কিছু বলবি না। যা সর সামনে থেকে। কেন এসব কথা বললে? কি হয়েছে? তেমন কিছু না, চল ভেতরে চল। রানার বাবা আফজাল সাহেবকে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে আসে। রানা সেখানেই দাঁড়িয়েছিল। রানার দিকে উনি একবার তাকিয়ে রানার বাবার সাথে উপরের দিকে চলে যায়। রানা ধীর পায়ে হেঁটে হেঁটে নিজের রুমের দিকে এগিয়ে যেতে থাকে। সে কিছুই বলেনি, এটা নতুন কিছু না। রানার মাকে প্রচণ্ড ভালোবাসত জিসান আর তার বাবা, কিন্তু রানা হওয়াতেই তিনি চলে যান দুনিয়া ছেড়ে। আর তাতেই যেন রানা হয়ে যায় দু চোখের বিষ। রানাকে ওরা দুজন সহ্য করতে পারে না। রানার এটা নিয়ে কোনো আফসোস নেই, কখনো সে কারো ভালোবাসা পায়নি। একজনকে ভালোবাসে, সেই তাকে অবহেলা করে। বাড়ির উঠানে সবাই দাঁড়িয়ে আছে। সকাল 9টা বাজে। নীরবের মা নীরার নানাকে ফোন করে জানিয়েছে যে তারা আসে। এজন্য নীরা, রানা আর আফজাল সাহেব ছাড়া সবাই বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে। কয়েক মিনিটের মধ্যে 2-3টে গাড়ি এসে দাঁড়ায় বাড়ির সামনে। আলিফ সাহেব নামে গাড়ি থেকে। গ্রামের মধ্যে বেশ চমৎকার একটি বাড়ি দেখে তিনি মুগ্ধ হয়ে যান। আলিফ সাহেব এসে সবার সাথে কথা বলতে থাকে। একটা সময় ভিতরে প্রবেশ করেন তারা। ড্রয়িং রুম বেশ কতগুলো সোফাতে ভর্তি। সবাই গোল হয়ে বসে গেল। মেহমান খাতিরদারি চলা শুরু হয়। এদিকে রানা নিজের বিছানায় বসে ফোনে গেমস খেলছে। নীরা দৌড়ে আসে ওর রুমে। রানাকে বলে, ওই রানার বাচ্চার বাবা, এদিকে তাকা, দেখ তো আমাকে কেমন লাগছে। টিপ পরার দরকার নেই, ঠোঁটে লিপস্টিক হালকা দিলেই ভালো হবে। চুলগুলো একটু বেশি স্টাইলিশ করা দরকার। মুখে তেমন কোনো প্রলেপ না থাকাই ভালো। তোর নীরব সাহেব এভাবেই তোকে পছন্দ করবে। ও আরেকটা কথা, গোলাপি যে সালোয়ার আছে সেটা পরতে পারিস। মডার্ন স্টাইলেই মানানো, তবে চলবে। তোর তো আবার গোলাপি রং পছন্দ। আই উইশ তোর যেন গোলাপি বেনারসি গিফট করে তোর জামাই। রানা কথাটা নীরার দিকে না তাকিয়েই বলল। সে গেম খেলার দিকে মনোযোগী বেশি। নীরা চোখ গোল গোল করে তাকিয়ে থাকে রানার দিকে। সে টিপ লিপস্টিক আনছিল পরবে বলে, অথচ রানা সেগুলো বারণ করেছে। তবে বেশ ইমপ্রেসিভ কথাবার্তা ছিল রানার। নীরা থ হয়ে ওর বিছানায় বসল। রানা মুখ না তুলে বলে, বেশি সাজগোজ কিসের? বিয়েটা হলো মনের ব্যাপার। যে মন থেকে দেখবে সে তোর গোছগাছ, বাইরের চেহারা নয়। তোর মনটা বোঝার চেষ্টা করবে। আর তুই তো নীরব সাহেবের কথা বলেছিসই। প্রতিটা মা বাবার উচিত বিয়ের আগে ছেলে মেয়ের সাথে 1 মাস কথা বলার সুযোগ করে দেওয়া। আমি কি কি ব্যাপার তুই এখানে? আমি তোকে কত জায়গাতে খুঁজছি। এখানে বসে রেডি না হয়ে কি করছিস? বড় মা বলল তোকে নিয়ে আসতে। রানা তিশার ভয়েস শুনে ফোন চাপা অফ করে। সাথে সাথেই দরজার দিকে তাকায় রানা। তিশা দাঁড়িয়ে আছে, গায়ে টপস। রানা বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, তোমাকে না বলেছিলাম সবার সামনে সব বাজে ধরনের ড্রেস পরবে না, তারপরও কেন পরেছো? ওই বেয়াদব, চুপ কর তুই। তোর নজর আগে ঠিক কর। তোর মতো ছেলেদের জন্য মেয়েরা খারাপ হয়। তোমরা দেখে বেড়ালে সেটা দোষের কিছু নেই। আমরা তাকালেই শুনতে হয় ছেলেদের নজর খারাপ। ম্যানিকুইনের দিকে তাকায় ড্রেসের সৌন্দর্য দেখতে। কাপড় ছাড়া ম্যানিকুইনের দিকে কেউ ফিরেও তাকায় না। এসব ড্রেস পরার থেকে। নীরা, তুই এই ছ্যাঁচড়া ছেলের সাথে কিভাবে থাকবি? জঘন্য মনের ছেলে, অসভ্য, বেয়াদব। এতক্ষণ তো ফোন চাপছিল। যখন আমি এইরকম ড্রেস পরে আসছি তখন আমাদেরকে বাজে নজরে তাকিয়ে ড্রেস পাল্টানোর কথা বলে। তুই থাক এই হারামিটাকে নিয়ে, আমি গেলাম।
তিশা কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। নীরা রানার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। রানা আবার ফোন হাতে নিতে যাচ্ছিল। নীরা উঠে এসে ফোন কেড়ে নেয়। নীরা রাগী চোখে বলে, টিচার থেকে দূরে থাকবি, ও কেমন সেটা আমি জানি। পারবো না থাকতে, যা রেডি হয়ে নে। এই রুমেই রেডি হব, একসাথে বের হব। তুই নিয়ে যাবি, না হলে আমি যাব না। যা বাইরে যেয়ে দাঁড়া, ফোন থাকুক আমার কাছে। নীরা কথাটা বলে রানাকে রুমের বাইরে এনে দাঁড় করিয়ে দেয়। নীরার সাথে সব কিছুই ছিল। এক গাদা ড্রেস হাতে নিয়েই সে রানার কাছে আসছিল, কারণ রানা তাকে এসব বিষয়ে হেল্প করে অনেক। বন্ধু বলতে নীরাই ওর জন্য বেস্ট, আর নীরার জন্য রানা বেস্ট। রানা রুমের বাইরে দাঁড়িয়ে আছে। সে সিঁড়ির দিকে তাকালো, চুপচাপ বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে। হঠাৎ অনুভব করে কে যেন ওর পাশে এসে দাঁড়িয়েছে। রানা ঘুরে তাকাতেই দেখে আফজাল সাহেব দাঁড়ানো। উনি রানাকে প্রশ্ন করে, তুমি কি আমাকে চেনো? রানা মাথা নেড়ে না সূচক ইশারা করে। আফজাল সাহেব আর কিছু বললেন না। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে থাকে। নীরবতা ভেঙে রানাকেই তিনি প্রশ্ন করে, তা এখানে কেন? মেহমানরা চলে এসেছে, সবাই ওইখানে আছে, তুমি যাবে না? আমার প্রয়োজনীয়তা সেখানে কারো কাছে নেই। যার কাছে আসি সে নিজেই আমার রুমে। যখন সে আসবে তাকে নিয়ে যাব। আপনি জাননি, আপনার তো সারা সাহেবের পাশে থাকা উচিত। তা ঠিক। আচ্ছা তাহলে আসো, আমি যাই। আফজাল সাহেব এগিয়ে যায় নিচের দিকে। আফজাল সাহেব সিঁড়ি দিয়ে একটু একটু করে নিচের দিকে এগিয়ে যাচ্ছে। মেহমানদের কাছে আসতেই রানার বাবা বলে, কি রে, তুই এত দেরি করলি কেন আসতে? সবাই ঘুরে সিঁড়ির দিকে তাকায়। আলিফ সাহেব চমকে ওঠে। আফজাল সাহেবকে খুব ভালো করেই চেনেন তিনি। আফজাল সাহেবকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ালেন। মনে মনে বলে, কি ব্যাপার, ওইখানে কেন? নিশ্চয়ই ওর ছেলে এখানে এসেছে। ইস্তাক আমাকে কিছু বলো না কেন? আর নীরার কিছু হয় নাকি আফজাল? যদি হয় তাহলে বিয়ে এখানে কখনোই দেব না। শত্রুর সাথে কখনো সম্পর্ক করব না আমি। আলিফ সাহেব রানার ছোট বাবাকে প্রশ্ন করে, ওই লোকটা কে? চিনলাম না তো। উনি তো জিশানের বাবার বন্ধু, বিয়েতে ইনভাইট হয়ে এসেছেন, আবার চলে যাবে। ও আচ্ছা। আফজাল সাহেব এগিয়ে আসেন সামনে। আলিফকে দেখে তিনিও অবাক হয়, কারণ এক জায়গাতে দুজন শত্রু একে অপরকে সহ্য করতে পারে না। যদিও আফজাল সাহেব আলিফকে তেমন কেয়ার করে না, কারণ আফজাল সাহেবের ছেলে মিস্টার রহস্যময় আছে তো তাই। কিন্তু আফজাল সাহেব বেশ কয়েক বছর ওনার ছেলের মুখটাও দেখেনি। মুখোশ পরেই আফজাল সাহেবের সাথে মিস্টার রহস্যময় মানে শুভ দেখা করেছে। শুভ এগিয়ে আসে আফজাল সাহেবের কাছে, ওনাকে নিয়ে আলাদা জায়গাতে বসিয়ে দিয়ে যায়। সবাই এখন নীরার অপেক্ষা করছে। নীরা দরজা খুলে বের হলো। রানা নীরার দিকে তাকায়। সম্পর্কে কাজিন হলেও একে অপরের বেস্ট ফ্রেন্ড যেন ওরা। নীরাকে সামান্য সাজুগুজুতে গর্জিয়াস লাগবে, রানা তা ভাবেইনি। রানা নীরাকে দেখে হা হয়ে যায়। নীরা এসে রানার সামনে দাঁড়িয়ে তুড়ি বাজিয়ে বলে, হা করে কি দেখিস? আমি তিশা না, বুঝলি? আরে তোকে এত সুন্দর লাগছে কেন? ও মা, তুই কবে থেকে মেয়ে পটানোর কাজ শুরু করেছিস? চুপ কর, চল নিচে। রানা নীরাকে ধরে নিচের দিকে এগিয়ে যেতে থাকে। এক ধাপ করে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে ওরা দুজন। অতসী বলে, নীরা আপু আসছে। সবাই সিঁড়ির দিকে তাকায়। দুজন মানুষের পা দেখা যাচ্ছে। আস্তে আস্তে সবাই দুজন মানুষের প্রতিবিম্ব দেখতে পাবে। কয়েক সেকেন্ডের মধ্যে সবাই দেখে নীরার পাশে আরও একটি ছেলে নীরাকে ধরে এগিয়ে আনছে। নীরার মাথায় ওড়না টাঙানো। নীরার পাশে থাকা ছেলেটা হলো রানা। আলিফ সাহেব আবারও বসা থেকে উঠে দাঁড়ালো। নীরবও উঠে দাঁড়ায়। মীরা এতক্ষণ তাকায়নি সেদিকে, কিন্তু হঠাৎ নীরবকে দাঁড়াতে দেখে সে নীরাদের দিকে তাকালো। নীরার পাশে রানাকে দেখে মীরাও উঠে দাঁড়ায়। বাড়ির প্রায় সবাই অবাক হয়ে গেছে, কারণ সবাই ভাবছে এই প্রথমবার ছেলেপক্ষ মেয়েকে দেখতে এসে মেয়ের আগমনে উঠে দাঁড়াচ্ছে। জিসান মনে মনে বলে, নীরার জন্য এত সম্মান। তিশা মনে মনে বলে, নীরা আসলেই এরা এভাবে উঠে দাঁড়াচ্ছে কেন? কবে থেকে নীরা এদের মনে এত জায়গা বানিয়ে নিল? কিন্তু নীরাকে সবার সামনে বসিয়ে দেয় রানা। তবুও ওরা কয়েকজন দাঁড়িয়ে থাকে। রানা কোনো দিক তাকায় না। নীরাকে বসিয়ে দিয়ে রানা হেঁটে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে পা বাড়াতেই আলিফ সাহেব বলে, রানা তুমি এখানে? ইয়েস। রানা তুমি এখানে কি করো? কোথায় যাচ্ছেন আপনি? এত পালাতে হয়? মেয়ে দেখার অনুষ্ঠান যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। রানা সবার দিকে একবার তাকানোর জন্য চোখ ঘোরাতে থাকে, কিন্তু সংকোচতায় আবার চোখ নামিয়ে নিল ও। তখনও তিনজন দাঁড়িয়ে আছে। রানা সবাইকে অবাক করে দিয়ে বলে,
আপনারা বসুন, পরে কথা হবে। আগে আমার কাজিন নীরাকে দেখুন। আর আমি নীরার কাজিন হই, পালাচ্ছি না, আমি এখানেই আছি। রানার কথা শুনে নীরবরা অবাক চোখে তাকায়, কিন্তু রানা বসতে বলার পর সবাই বসে। আলিফ সাহেব মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, তবে মীরা যেন চোখই সরাতে পারছে না। রানা দূরে যেয়ে দাঁড়ায়। তিশা মনে মনে বলে, কি ব্যাপার রানা, এই চান্দু ছেলেটা এত মানুষের ইমপ্রেস কবে করেছে? রানাকে দেখে ওরা দাঁড়িয়ে গেছে। কে এই রানা? কি করেছে সে? কি করে ও? রানা একা দাঁড়িয়ে থাকে। নিধি আসে ওর পাশে। রানা একটু মুচকি হাসল। শুভ আসে ওর পাশে। নিধি প্রশ্ন করে, কি ব্যাপার, তুই কি অঘটন ঘটিয়ে আসছিস? তেমন কিছু না, সামান্য মাইন্ড গেম, তবে সেটা কষ্টের নয়, অবাকের। পরে সব বলবো। হ্যাঁ, তা কত অবাকের তা নীরবের বোনকে দেখেই বোঝা যাচ্ছে। রানার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। উফ, তুই যেখানেই যাস একটা না একটা মেয়ে ঘটিত ব্যাপার থাকেই। আমার কি দোষ? মীরা আমার উপর একটু বেশিই ফিদা। আমি বুঝতে পারছি না কি করা উচিত। আমি তো এমনিতে কিছু বলিনি। নীরাকে সামলা ভাই, তোর দিকে যেভাবে তাকাচ্ছে মনে হচ্ছে তোকে আজ পিটাবে। পারবে না, নিধি আসে তো সেভ করবে আমায়। হ্যাঁ, নিধি তো তোরই বউ হয়। হবি, চুপ কর এখন। শুভ, সামনে চল। রানা নিধিকে কথাটা বলে শুভকে নিয়ে এগিয়ে আসে। নিধি রানার শেষ কথাটা শুনে রানার দিকে অবাক হয়ে তাকায়। হঠাৎ মস্তিষ্ক রানাকে নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে যায়। দেখুন, সব কথা তো ফাইনাল হয়ে গিয়েছে। ছেলে মেয়ের দেখার বিষয়টা একটু আনুষ্ঠানিক করা হয়েছিল। নীরব আর নীরা যদি মত দেয় তবে 3 দিন পর বিয়ের কাজ শেষ করতে পারি। আমাদের কোনো সমস্যা নেই, আমরা সব কিছু আগে থেকেই রেডি করে রেখেছি। নীরা নীরবকে পছন্দ করে, তাই 3 দিন পর বিয়ের দিন ঠিক করা যেতে পারে। আমাদের নীরবও নীরাকে পছন্দ করে, এই নিয়ে কারো কোনো মত আছে? আসলে নীরা আর ওর পাশে থাকা মেয়ে তিশা একে অপরের কাছের বন্ধু, তাই 3 দিন পর তিশাকেও বিয়ে দিতে চাচ্ছিলাম আমরা। একদিনে 2টো বিয়ে, এটা তো আরও দারুণ হবে। ছেলে আমাদের সাথেই আছে, ওই যে আমাদের জিশান, আমার মেজো ভাইয়ের ছেলে। ঠিক আছে, সব কিছু ফাইনাল, বিয়ে 3 দিন পর হবে। সবাই মিষ্টি মুখ করতে থাকে। শুভ আর রানা দূরে দাঁড়িয়ে আছে। জিসান এগিয়ে আসে রানার দিকে। রানার পাশে দাঁড়িয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলে, বলেছিলাম না তিশা আমার হবে, কেউ তা আটকাতে পারবে না। তিশা শুধু আমার। বিয়ের দিন ঠিক করা হয়েছে, এখনো বিয়ে হয়নি, খুশি হওয়ার কিছু নেই। হা শোন, তোকে একটি কথা বলি, তিশাকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই, তবে একটা গোপন ইচ্ছার কথা বলি। তিশাকে শুধু ব্যবহার করতে চাই, 1 রাত হোক আর 1 মাস হোক। তোকে আমি রানা, জিসান তুই এখান থেকে যা। রানা ভাই, হ্যাভ এ রিল্যাক্স, সিউ নট ফর মাইন্ড, হা। জিসান কথাটা বলে সেখান থেকে চলে যায়। নীরার মা রানার হাত ধরে রাখে। রানা শুধু রাগী চোখেই তাকিয়ে থাকে জিসানের দিকে। নীরার মা বলে, রানা প্লিজ, তিশার জন্য মন খারাপ করিস না, আমি আছি তো, তোর জন্য রাজকন্যা এনে দিব। আমার তিশাকে চাই, আর সে আমার হবেই, এটা আমি বলে দিচ্ছি। যাও এখন সামনে থেকে, কিছু ভালো লাগছে না। নীরার মা রানার কাছ থেকে চলে যায়। রানা তিশাকে খোঁজার চেষ্টা করে। হঠাৎ রানা শুনতে পায়, আমাকে ভালোবেসে কোনো লাভটাই তুমি পাবে না, পুরোটাই লস হয়ে গেল তোমার। আমি তোমার ভাইকে বিয়ে করতে যাচ্ছি, প্রেমিকা যখন ভাবি। তুমি এই পিছনে কখন আসছো? আর কি বলে প্রেমিকা যখন ভাবি? এটার উল্টো করো, জিশানের জন্য ভাবি যখন বউ। তোমার এমন ননসেন্স কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই, তোমাকে আমার সহ্য হয় না। 3 দিন পর বিয়ে, সব দায়িত্ব তুমি নেবে, এটাই বলতে আসলাম। বাই মিস্টার হাবাগোবা। তিশা কথাগুলো বলে ওখান থেকে চলে যায়। তিশা আজ অনেক হ্যাপি। এতদিন সে অনেক ছেলেদের সাথে মজা করেছে, কাউকে কখনো ভালোবাসেনি বা ওভাবে দেখেনি, কিন্তু এতদিন পর জিসানকে সে ভালোবাসে। আবার জিসানকে তিশা পেতে যাচ্ছে। আর কি চাই তিশার? সে এখন এসব ঝামেলা থেকে বের হতে চায়, জিসানকে আপন করে নিতে চায়। শুভ বলে, কিভাবে তুই তিশাকে নিজের করবি? সেটা সময় হোক, টের পাবি। আমি লুজার, তাই না? লুজারের জন্য এক বলই যথেষ্ট 6 মারার জন্য। কারণ লুজার যেটা খেলবে সেটাও মনোযোগ দিয়েই খেলবে, আমিও খেলবো, তবে 6 নয়, তিশাকে কাছে পেতে। রানা কথাগুলো বলে বাইরে এসে গাছের নিচে বসলো। খুব কান্না পাচ্ছে ওর। সবার সামনে তিশাকে নিজের করবে বললেও কি করবে ও নিজেই তা জানে না।
সে এমনিতেই সাদাসিধে একটা ছেলে। তিশাকে নিজের করে পাওয়ার বাসনা বিশাল। নীরবে শুধু কাঁদতেই জানে রানা। রানা পারছে না আর এত কিছু সহ্য করতে। সে কখনো নীরার মা ছাড়া কারো থেকে ভালোবাসা পায়নি। দেশে আসার পর নীরার মা ভালোবাসা দেয়, কিন্তু বাকি সময় ও একাই কাটিয়েছে। কেউ তার পাশে থাকে না। রানা এজন্য চুপচাপ হাবাগোবা হয়ে গেছে। রানাকে একা বসে থাকতে দেখে মীরা কোনো দিকে না তাকিয়ে হন হন করে হেঁটে রানার সামনে এসে দাঁড়ায়। নীরবরা একটু পরেই এখান থেকে চলে যাবে, কিন্তু তার আগে মীরা রানার সাথে কথা বলতে চায়। রানার কাছে এসে কিছু সময় রানার মুখের দিকে তাকিয়ে থাকে ও। তারপর পাশে ফাঁকা জায়গাতে যেয়ে মীরা বসল। কিছু সময় নীরব হয়ে বসে থাকার পর প্রশ্ন করে, মিস্টার রানা কেন করলেন এমন? কি করেছি আমি? সেদিন কেন চলে এসেছিলেন? আমাকে কেন বলেননি? আপনি ভাবির কাজিন, আমাকে কেন বলে আসেননি আপনি? আমাকে খুঁজছিলা? অনেক, তবে কোথায় খুঁজবো সেটা জানতাম না। মনে মনে আপনাকে খুঁজেছিলাম। বারবার একটাই প্রশ্ন জেগেছিল মনে, কেন তুমি চলে গিয়েছো? তোমাকে কি কখনো দেখতে পাবো না আর? হাসলেন কেন? তোমার ভাবনাতে আমাকে তুমি করে বললা। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। আমার অনেক সেবা করেছিলে। তুমি না থাকলে হয়তো আমি এতদিনে সুস্থ হতেই পারতাম না। এভাবে কেন বলছেন? রানা মীরার প্রশ্নের উত্তর দেয় না। সে ওখান থেকে উঠে চলে যায়। মীরা শুধু চেয়ে চেয়ে দেখে। মীরা পেছন থেকে রানাকে ডাকার সাহস দেখায় না। নীরব নীরার দিকে একটি প্যাকেট বাড়িয়ে দেয়। নীরা প্যাকেট হাতে প্রশ্ন করে, কি আছে? খুলে দেখো। বেনারসি, ওয়াও, আমার পছন্দের রং। তোমাকে তো কখনো পছন্দের রং নিয়ে কিছু বলিনি। এটা তোমার কাজিন জানিয়েছিল তোমার এমন বেনারসি পছন্দের হবে। কি বলো? ওর সাথে তোমার কিভাবে দেখা হয়েছিল? 3-4 দিন আগে তো রানা আমাদের বাসাতেই ছিল। তোমাকে না বলেছিলাম একটা ছেলের কথা? সেই ছেলে তো রানা। কি, ও তোমার বাসায় ছিল আর আমাকে জানালে না? আচ্ছা, সব বলছি। নীরব সব কিছু জানায় নীরাকে। এদিকে আলিফ সাহেব রানার কাছে এসে দাঁড়ালো। রানা ওনাকে দেখে সালাম দেয়। রানা মাথা নিচু করে নিয়েছে। আলিফ সাহেব ঝাড়ি দিয়ে বলে, তোমার সাহস দেখে অবাক হচ্ছি। দেখতে তো হাবা হলেও তুমি না বলে চলে এসো কিভাবে? সরি স্যার, ভাবছিলাম একটু সারপ্রাইজ দেই। জানো তোমাকে কত খুঁজেছি। প্রয়োজন নাকি অন্য কারণে? মানে? আপনি আমাকে আপনার কোনো কাজে ব্যবহার করবেন সেজন্য খুঁজেছেন। তুমি বুদ্ধিমান বেশ, এজন্য তোমাকে পছন্দ। মিস্টার রহস্যময়কে খুঁজছেন, তাকে এত সহজে পাবেন না। সহজে পাওয়া গেলে সে রহস্যময় কেন হয়েছে? দুটো কাজ করুন। মিস্টার রহস্যময়ের কাছের কোনো মানুষ থাকলে তাকে গোপনে নিজের দলে নিন। আপনি রহস্যময়ের কাউকে বানিয়ে রহস্যময়ের মতো কাজ করতে থাকুন, তাহলে আসলটা বেরিয়ে আসবে। আছে তো একজন খেচর, আলফাজ সাহেব, মানে তোমার বাবার বন্ধুর সাথে যিনি আসছে, ওনার ছেলে হলো রহস্যময়। আর ওনার সাথে একজন সহকারী আছে, ইশতাক নাম। সে আমাকে সব খবর পাঠিয়ে দেয়। সব রেডি, শুধু দরকার একজন মিস্টার রহস্যময়কে। তুমি হবে মিস্টার রহস্যময়? রানা শুধুমাত্র এই একজন ব্যক্তির কাছে বুদ্ধিমান, বাকি সবার কাছে হাদারাম। তাই আলিফ সাহেবের কথা শুনে মুস্কি হাসল রানা। আলিফ সাহেব আবারও জানতে চায়, হবে আমার রহস্যময় ছেলে? আপনি যেহেতু আমাকে হেল্প করেছিলেন, আপনাকে হেল্প করাই যায়। ওকে, আসল রহস্যময়কে খুঁজে দেব। বাই। রানা কথাটা বলে সেখান থেকে চলে গেল। আলিফ সাহেব অনেক হ্যাপি। সুমন বাইক নিয়ে আয়ানের ক্যাম্পাসে এসে দাঁড়িয়েছে। একটু পর সাইফ আসবে এখানে। আয়ান বের হলে তিনজনই গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়বে। তিশার বিয়ে কারোর সাথে হতে দেবে না ওরা। বিশেষ করে সাইফ তো কখনোই চাইবে না তিশার বিয়ে হোক। যদি তিশাকে ওরা সবাই না পায়, মানে সবাই তো তিশাকে চায়, কিন্তু কেউ যদি পায় তাহলে তিশাকে তুলে আনবে। এটাই ওদের প্ল্যান। তিশা নিজের না হলে কাউকে হতে দেবে না তাকে। সাইফ কোথায়? তিশার বিয়ে হয়ে আটকাতে হবে। সাইফ এখন এসে পড়বে, আর তিশাকে আমরা দরকার হলে তুলে নিয়ে আসব। আগে খোঁজ নিতে হবে গ্রামে তিশা আর কোন ছেলের সাথে ঝামেলা করেছে কিনা। যদি করে তার সাহায্য তিশাকে সোজা তুলে আনবো। এরপর এক এক করে তিশাকে শাস্তি দেব আমরা। চলো তাহলে গ্রামে। সাইফ আসছে।
সুমনের কথা শুনে গেটের দিকে তাকায় আয়ান। সাইফ বাইক নিয়ে এগিয়ে আসে। সাইফের মনে একটাই চিন্তা, তিশা তাকে ভালোবাসে। তিশাকে সে সবার থেকে সেভ করে নিজের করে নেবে, না হলে জোর করে হলেও তিশাকে সাইফ নিজের করে নেবে। সাইফ এসে ওদের সাথে যোগ দেয়। সুমন, সাইফ আর আয়ান তিনজন গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তিনজনের মনের মধ্যে তিন রকম ভাবনা। সেই ভাবনাতে আছে আবার তিশার প্রতি আকর্ষণ। মূলত তিনজন তিন রকমের প্ল্যান নিয়েই তিশার জন্য গ্রামে যাচ্ছে। সাইফ চাইছে ওদের দুজনকে ফাঁকি দিয়ে তিশার চোখে হিরো হয়ে তিশার মনে ওর প্রতি ভালোবাসা তৈরি করবে। আবার সুমন যাচ্ছে সাইফ আর আয়ানকে ফাঁসিয়ে দিয়ে সুমন তিশাকে নিয়ে চলে আসবে। আবার ওদিকে আয়ান ভাবছে তিশাকে কোনো রকম সবার প্রতি খারাপ কিছু তুলে ধরে তাকে জোর করে হলেও শহরে নিয়ে আসবে। তিশাকে ওরা তিনজনই চায়, কিন্তু একে অপরের কাছে কেউ কিছুই প্রকাশ করছে না। আলিফ সাহেব তার ঢাকার অফিসে তার লোকদের কাছে ফোন দেয়, জানিয়ে দেয় আমি খুব দ্রুতই চলে আসছি ঢাকায়, সাথে নতুন কেউ একজন আসে, কিন্তু তার নাম ঠিকানা সব গোপন থাকবে। সবাই আলিফ সাহেবের এমন রহস্যময় কথা শুনে চুপ হয়ে যায়, কিছুই বলে না তারা। আলিফ সাহেব রানাকে নিয়ে নতুন প্ল্যান শুরু করেছে। রানাকে বানাবে রহস্যময়। আসল সেই রহস্যময়ের সাথে লড়াই করার জন্য রানাকে তিনি তৈরি করবেন। নীরাদের বাড়ি থেকে সবাই চলে আসে। রানাকে নিয়ে মীরা অনেক কিছুই ভেবেছে, কিন্তু এই ভাবনার কোনো শেষ মীরা খুঁজে পাচ্ছে না। রানার কাছে সে হঠাৎ অন্য অপরিচিত কেউ যেন হয়ে গেছে। অন্য রানাকে সে দেখছে। রানা কি করবে? রানা তো আগে থেকে তিশাকে ভালোবাসে। রানা টপার হলে মীরা কষ্ট পেত, রানাও কষ্ট পাচ্ছে, কিন্তু কষ্টটা শুধু তিশার থেকেই পাচ্ছে। তিশা ছাড়া সে এখন কোনো কিছুই ভাবতে চায় না। তিশাকে যেভাবেই হোক সে চায়। তিশা ছাড়া যেন সে অচল। জিসানকেও তার সরাতে হবে। আর তিশা, সে তো ভুল মানুষকে ভালোবেসে ফেলেছে। এখন সে না পারছে কোনো কিছু ভাবতে, আর না পারছে জিসানকে ছাড়তে। জিসানকে এখন সে ভালোবাসে, জিসানকেই সে চায়। তিশা দাঁড়িয়ে আছে, তপু ওর সামনে এসে দাঁড়ায়। তিশা মাথা নিচু করে নিল। তপুর মুখে বিষণ্ণতা। তপু গম্ভীর গলায় বলে, জিসান ভালো ছেলে না। কফি শপে একটি মেয়ের সাথে আঠার মতো লেগেছিল, অথচ সে মার খায়নি। কি থেকে কি হয়ে গেল? রানা মার খেলো। প্লিজ, আমি রানার কথা শুনতে চাই না। হ্যাঁ আচ্ছা শোন, তুমি নিজের অনেক বুদ্ধিমতী মনে করো, তাই না? আসলে তুমি বোকা। আমি কখনো তোমার উপর ফিদা হইনি। আমি তো রানার বন্ধু। তোমার কথা রানা অনেক আগেই আমাকে বলেছিল। তোমাকে একটু বাজিয়ে নিচ্ছিলাম। তুমি ভুল করছো তিশা। চুপ। তোর নিজে দিকে একবারও তাকিয়েছিস? নিজেকে দেখেছিস কখনো আয়নাতে? তোর যোগ্যতা নেই আমার সাথে কথা বলার। তুই যেমন নিজে এসে আমাকে বাজিয়ে দেখেছিলি, তোর কথাতে ছিল তুই কতটা মিথ্যে বলছিস। আর তৃষা ভুল করবে। আমাকে জ্ঞান দিতে আসিস, সামনে থেকে যা। তবু কিছুই বলো না, চুপচাপ কিছু সময় তিশার দিকে তাকিয়ে থাকলো ও। তিশা তপুর কাছ থেকে সরে আসে। নিজেই জানে না এখন তিশা কি বলা শুরু করেছে, কিন্তু তবু আরও কিছু সময় নিয়ে তিশার দিকে তাকিয়ে সেখান থেকে চলে আসে। তিশা কিছুই ভাবতে পারছে না, বারবার কেন ওর সামনে রানার টপিক আসে সেটাও বুঝতে পারছে না। কিছু ভালো লাগছে না ওর। সাইফরা গ্রামের মধ্যে চলে আসে। ওরা কোথায় যাবে ঠিক বুঝতে পারে না, কিন্তু চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। রনিরা সেখানেই বসেছিল। তিনজন শহরের ছেলে দেখে ওরা কিছুটা অবাক হয়। রনি এগিয়ে আসে, প্রশ্ন করে, তোমরা শহরের লোক, কোথায় যাবে? ঢাকা থেকে আসছি, এখানে এসেছি একটা কাজে। কি কাজ? কারো বিয়েতে আসছেন নাকি? হ্যাঁ বিয়ে, কিন্তু আমরা তো বাড়ি চিনি না। কার বিয়ে? তিশার বিয়ে নাকি নীরার বিয়ে? হ্যাঁ তিশার বিয়ে। তিশার বাড়িটা একটু দেখিয়ে দিবা? কিন্তু তোমাদের কি হয়? আমারে দেন ফে। আসলে ওদের ভাবি হয়, আমার গার্লফ্রেন্ড হয়। তোমরা কে তিশার? ও তাই নাকি? কিন্তু তিশা তো ওদেরও ভাবি হয়। রনি শেষ কথাটা সজীবদের দিকে তাকিয়ে বলল। সুমন, সাইফ আর আয়ান অবাক হয়ে রনিদের দিকে তাকিয়ে থাকে। নাহিদ হাত উঁচু করে নির্দেশনা দেখিয়ে বলে, সামনে যে এক ডান পাশের রাস্তা দেখছেন, ওদিকে গেলে যে 5 তলা বাড়ি দেখবে, সেখানেই তিশা থাকে। ধন্যবাদ। 1 মিনিট ব্রো। বলো। হিসাবটা যা বুঝলাম, তিশা ভালো মেয়ে না, কাহিনীটা গোলমেলে। তোমাকে যখন বললাম তিশা ওদের ভাবি হয়,
তোমার মধ্যে কোনো রেট নেই। তার মানে এই মেয়ে সম্পর্কে তোমাদের অনেক জানা আছে। আসলে তিশা আমাদের সবার গার্লফ্রেন্ড। সে আমাদের অজান্তে সবার সাথে রিলেশন রেখেছিল, কিন্তু আমরা কেউ তা জানতে পারিনি। যখন জেনে গেলাম তখন থেকে আমরা বন্ধু। আর তিশার বিয়ে হচ্ছে শুনে আমরা এসেছি। তিশার বিয়ে হতে দেব না, আমরা না পেলে তিশাকে কারো হতে দেব না। ওয়াও, গ্রেট থিং ব্রো। সেম ভাই, প্রথম যখন তিশাকে দেখি মালটাকে দেখে পুরো এই মাল মানে? ও সরি ব্রো, আসলে তিশাকে দেখে পুরো ফিদা হয়ে যায়। তার থেকে প্রেমের সিগন্যাল ছিল জোরালো, তবে মাঝখান থেকে রানা নামের ছেলে এসে ঝামেলা বাঁধায়। রানা, এই রানাটা আবার কি? জিসানের ছোট ভাই। আর রানা বেচারাও তিশাকে ভালোবাসে। অনেক মেয়ে দেখেছি রে ভাই, কিন্তু তিশার মতো একটাও দেখিনি। একটা মেয়ে কতগুলো ছেলেকে নাচাতে পারে ভাই রে। তিশা ইজ লিজেন্ড। জানি, সে আমরা ছাড়াও আরো অনেক ছেলের সাথে ভালোবাসার গেম খেলছে। সে একজন পাকা খেলোয়াড়, একজন বুদ্ধিমতী টপার। কিন্তু জিসানটা কে? জিসানের সাথেই তো বিয়ে হতে যাচ্ছে তিশার। কিন্তু মামা, এখানে তো একটা টুইস্ট আছে। টুইস্ট? সজীব, তোরা থাক, মামাদের সাথে একটু খাতির জমিয়ে ফেলি। রনি কথাটা বলে ওদের তিনজনের সাথে পায়ে হেঁটে তিশাদের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। সুমন, সাইফ আর আয়ান তিনজন ছেলে এমন একজনের সাথে পরিচিত হতে যাচ্ছে যে কিনা তিশাকে ওদের মতো করে বিয়ে আটকাতে চায়। চড়ে চড়ে যেন মিলে গিয়েছে সব। 10 মিনিটও হয়নি ওরা তিনজন রনিকে দেখেছে, কিন্তু ওদের মিল শুধুমাত্র তিশাকে নিয়েই হয়ে গেছে। রনি বলে, জিসানের সাথে তিশার বিয়ে হচ্ছে, কিন্তু জিসান বহুত হারামি। সে তিশাকে বিয়ে করতে চায় না। বিয়ের আগে তাকে একবার ব্যবহার করে দেখতে চায় না, যার জন্য আমাদেরকে টাকা দিয়েছে। আমরাও রাজি। তবে প্ল্যান, বিয়ের আগে বা বিয়ের দিনেই তিশাকে তুলে আনবো। এরপর তিশার সামনে জিসানকে আমরা খারাপ বানিয়ে দেব। তিশা জিসানকে বিয়ে করবে না, কিন্তু আবার আমরা জিসানের সামনে তিশাকে নিয়ে খানিকটা নাগিন ড্যান্স করব। তিশা আমাদেরও হবে, বিয়েও হবে না, আবার আমরা টপাকে শাস্তিও দিতে পারবো। ওয়াও, এটা তো গ্রেট। এমন একটা আইডিয়াই তো ঠিক এরকমই যেন চাচ্ছিলাম। রনির কথায় আয়ান, সাইফ আর সুমন তিনজনই সাই দিয়ে উঠল। কথা বলতে বলতে ওরা চারজন তিশাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। রনি বলে, জিসানকে ডাকি, তার সাথে পরিচিত হয়ে নেবে। রনি ফোন বের করে জিসানকে কল দেয়। জিসান তাড়াতাড়ি বাড়ির বাইরে চলে আসে। জিসান দেখে রনির তিনজন ছেলের সাথে দাঁড়িয়ে আছে। ইশারা করে বাড়ি থেকে দূরে আসতে বলল ও। চারজন জিসানের কাছে আসে। জিসান বলে, কি ব্যাপার, তোমরা এখানে ডাকলে কেন? বস, তিশার নিধিকে তুলে নেওয়ার জন্য কাল রাতে প্ল্যান করেছি। মানে রাতে তাকে তুলে নিয়ে যাব। আপনি আগে থেকেই আমাদের জায়গাতে থাকবেন। এরা তিনজনের সাথে আমিও তিশাকে তুলে নিতে আসব। তিশার নিধি আপনার। ভাবুন, তিশার মতো মেয়ে কখনোই আপনার সাথে চায় না। আপনাকে আরো স্মার্ট মেয়ে দরকার। তিশা, যে কিনা আপনাকে তুচ্ছ মনে করে। নিধি, যে কিনা আপনাকে অপমান করে। তাকে আমরা ছেড়ে দেব না। ওয়াও, যা করবা তাড়াতাড়ি বিয়ের আগেই যেন সব হয়। এরপর যা খুশি হয় দেখা যাবে। তবে তিশাকে দ্রুত তুলে নিয়ে যাবে, বাকিটা আমি দেখছি। জিসান কথাটা বলে সেখান থেকে চলে যায়। রনি মুচকিয়ে হাসতে থাকে। ওর হাসিতে ভয়ঙ্কর কিছু আছে তা জিসান বুঝতে পারছে না। এখানে সব থেকে বেশি বুদ্ধিমান হলো রনি, আর বাকি এরা সবগুলো বোকা। রনি একা নিজেই এদের উপর মাইন্ড গেম শুরু করেছে, আর এরা সেই মতো করে নাচে। এজন্য অল্প সময়ে কেউ বন্ধুত্বের হাত বাড়ালে সেই হাত না ধরাই ভালো। এতে সেই বন্ধুর থেকে ক্ষতি না হলেও ভালোবাসাটা পাবেন না। সে ব্যবহার করবে, পরে ক্ষতিও করবে। নীরার নানা সবাইকে ডাকে। সবাই একসাথে গোল হয়ে সোফাতে এসে বসলো। রানা তিশার দিকে তাকায়, কিন্তু তিশা রানার দিকে তাকানো তো দূরে থাক, ভুলেও সেদিকে ফিরছে না। রানা এরকম অবহেলার জন্য অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কিছুই যে করার নেই। ভালোবাসে সে তিশাকে, আর তিশার জন্য সে এমন অবহেলা এড়িয়ে চলাগুলো সহ্য করে নিতে পারবে। নীরার নানা বলে, পরশুদিন বিয়ে, আজ বিকেলে নীরব চাইছিল নীরাকে নিয়ে শপিংয়ে যাবে। এখানে ভালো একটা মার্কেট আছে,
গ্রামে বিয়ে হচ্ছে, তাই গ্রামের রীতি রেওয়াজ মানে কাপড় পরে বিয়ে হবে। এখানে কোনো শহরের কিছু না থাকে। বিয়ে মানে আনন্দ, আর আনন্দটাকে উপভোগ করতে হবে আমাদের। শপিংয়ে যেতে পারো সবাই আজ। বিকেল থেকে ডেকোরেশনের কাজ চলবে। আমরা থাকবো, তোমরা মার্কেটে যাবে। ওকে দাদু, সবাই যাবে, চিন্তা নাই। আমি রানা সবাই মিলে সব কিছু সামলে নিব। গুড, তাহলে বিকেলে যাও। বাড়ির বড়রা বেরিয়ে গেল। সবাই এক এক করে রুমের দিকে যেতে থাকে। তিশার পাশে জাইন এসে পাশে হাঁটতে থাকে। তিশা কোনো কথা বলে না। জাইন বলে, তাহলে বিয়েটা করেই নিচ্ছ? তোমরা তো আটকাবে না। আটকানোর জন্য অধিকার খুঁজি। অধিকার তৈরি করে নিতে হয়, কেউ নিজ থেকে অধিকার দেয় না, বুঝলে? তা ঠিক। তবে রানা তো অধিকার তৈরি করতে চাচ্ছে, তাকে কেন সুযোগ দিচ্ছ না? রানাকে আমার সহ্য হয় না। রানা একটা বিরক্তকর ছেলে। দেখতে খ্যাত, কি আছে ওর মধ্যে যা দেখে আমি ইমপ্রেস হব? বাদ দাও, তোমাকে একটা কথা বলি। বলো। জিশান কিন্তু ভালো না। জিসানকে নিয়ে কোনো কথা শুনতে চাই না আমি। একটা জিনিস বুঝে গিয়েছি, জিসানকে সবাই খারাপ বলছে, তার মানে জিসান খারাপ না। তোমরা আমাকে পেতে চাও, সে কারণে তোমরাই ওকে খারাপ বানিয়ে দিচ্ছ। আর আমি বোকা, জিসানকে ভুল বুঝতে শুরু করছিলাম। আর কখনো এটা করব না। এখন থেকে পুরোপুরিভাবে জিসানকে আমি ভালোবাসবো, কখনো ওকে ছাড়বো না। আর প্রশ্ন রানাকে নিয়ে, আমি কখনো তাকে সহ্য করতে পারবো না। তিশা কথাগুলো বলে হনহন করে সেখান থেকে চলে যায়। জাইন বোকার মতো কিছু সময় তিশার দিকে তাকিয়ে থাকে। জোরে একটা শ্বাস নিয়ে জাইন সেখান থেকে চলে যায়। রানার কাছে এসে দাঁড়ায় ও রানাকে বলে, তিশা কখনো তোকে ভালোবাসেনি। তিশা বাসেনি, তবে বাসবে, সময় মতোই বাসবে। জানি না, মন বলছে সে তোকে ভালোবাসে না। অপেক্ষা করো, যা শপিংয়ের জন্য রেডি হ, আমি যাব না, আমার কাজ আছে। রানা কথাটা বলে বাড়ির বাইরে আসে। ফোনটা ভাইব্রেট করছিল বেশ কিছু সময় ধরে। রানা ফোন বের করে। রানার নাম্বারটি আলিফ সাহেব নিয়ে গেছে যাওয়ার সময়। তারপর থেকে কল করেই যাচ্ছে। আলিফ সাহেবের প্রয়োজন রানাকে, সেজন্য রানাকে ফোন করে বারবার রানা রিসিভ করে। রানা, আমার কথা কিছু ভাবলে? আমার সাথে দেখা করুন। ওকে, কোথায়? এখানে একটা ব্রিজ আছে, আসুন ব্রিজের উপর কথা বলি। সেখানে যেতেই তো বিকেল হয়ে যাবে। আচ্ছা তুমি বের হও, আমি তোমাকে পিক আপ করে নিচ্ছি। আলিফ সাহেব ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি বাইরে বের হয়। রানা আর আলিফ সাহেব শপিংয়ে যাবে না। দুজন আজকে কথা বলবে গ্রাম ছাড়া বেশ কিছুটা দূরে একটা ব্রিজের উপর। রানা আগে থেকে চেনে, আর কিভাবে চেনে সেটার পেছনে একটা রহস্য আছে, যা সময় হলেই সবাই জানতে পারবে। দুপুরের খাবার খেয়ে সবাই রেডি হতে থাকে শপিংয়ের জন্য। নীরার মা খাবার টেবিলে রানাকে খুঁজছিল, কিন্তু পায়নি। আপাতত কেউ জানে না রানা কোথায়। খাবার শেষ হয়েছে অনেক আগে। সবাই রেডি শপিংয়ে যাওয়ার জন্য। গাড়িতে করে সবাই শপিংয়ের জন্য যাচ্ছে। তিশা জিসানের পাশে বসে আছে। জিসানকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে বসল। তিন রাস্তার চত্বরে এসে তিশার চোখ আটকে যায়। যদিও গাড়ির স্পিড ছিল বেশ, কিন্তু রাস্তার মোড়ে দোকানটার সামনে চারজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে তিশা চারজন ছেলেকেই চেনে। সাইফ, সুমন, আয়ান আর রনি। চারজন একসাথে একই জায়গাতে কিভাবে? প্রশ্নে চমকে জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করে। জিসান হাত দিয়ে জড়িয়ে নিজের কাছে টেনে নিয়ে প্রশ্ন করে, কি ব্যাপার, বাইরে কি দেখছো? ওখানে না মানে ওখানকার দোকানে চা অনেক সুন্দর। আমি নীরা আর অতসী এসেছিলাম খেতে। আচ্ছা, আসার সময় ওখানে ভিড় দেখলে না তুমি? কই ভিড়? কাউকে তো দেখলাম না। কাউকে না, দোকানের সামনেই তো দেখলাম কতগুলো বাইক, ছেলে দাঁড়িয়ে আছে অনেক। আরে না না, সব তো ফাঁকা ছিল। তিশা থেমে যায়। হয়তো তার চোখের ভুল হবে ভেবে আর জিসানকে প্রশ্ন করেনি, কিন্তু জিসান চাইছে তিশা যেন এসব নিয়ে কথা না বলে। তাহলে ওর প্ল্যান সম্পর্কে জেনে যাবে সে, আর ও একবার জেনে গেলে সব কিছু শেষ। জিসানের কাঁধে মাথা রাখে তিশা। জিসান এক হাত দিয়ে জড়িয়ে নিল তিশাকে। তবে জিসানের হাত লোকেদের চোখ ফাঁকি দিয়ে তিশার শিহরণ জাগা স্থানের দিকে এগিয়ে যেতে থাকে। তিশা জিসানের এমন কাণ্ড বুঝতে পারে, সাথে সাথে নিজেকে সরিয়ে নেয় ও জিসান প্রশ্ন করে, কি হয়েছে, সরে গেলে কেন? জিসান এসব কি? কোন সব? দেখো,
আর তো একদিন পর বিয়ে, নিজেকে সামলাও। কামং তিশা, এটা সহজ ব্যাপার। আমার এখানে ইচ্ছা হচ্ছে, আমি কি করব? আমি তোমাকে সত্য কথা বলি, আমি ছেলেদের সাথে মজা করি সত্যি, কিন্তু ওরকম খারাপ না যে নিজেকে প্রমাণ দিতে হবে ভালোবাসার। তিশা, তুমি কিন্তু বেশি বেশি করছো। চুপ করো, আমার এসব একদমই সহ্য হয় না। তিশার মনটা আবার খারাপ হয়ে গেল। তিশা তো ওকে সত্যি অনেক বেশি ভালোবাসে, তাহলে জিসান কেন এটা বুঝতে পারছে না? তিশার কাছে হাজারটা অপশন থাকা সত্ত্বেও সে জিসানকেই চায়, তবুও জিসান কেন এটা বুঝতে পারছে না? সে কি তিশাকে ভালোবাসে না? এমন অনেক চিন্তা তিশার মনে উকি দিলেও তার কোনো উত্তর বা সঠিক বিষয় সে খুঁজে পাচ্ছে না। তার কাছে এখন অনেক কিছু জটিল হতে যাচ্ছে। বিশ্বাস আর ভালোবাসাটা যেন কঠিন লাগছে ওর কাছে। শপিং মলের দিকে গাড়ি এগিয়ে যেতে থাকে। ওদিকে রানা সামনের সিটে বসে আছে, গাড়ি চালাচ্ছে আলিফ সাহেব। রানা আর উনি অনেকটা সময় হয়েছে একসাথে বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলেনি। দুজনেই নীরব হয়ে তাদের পরিচিত জায়গায় দিকে যেতে থাকে। আলিফ সাহেব গাড়ি থামালো। বেশ অনেকটা সময় পর গন্তব্যে এসে পৌঁছেছে তারা। রানা গাড়ি থেকে নামে চশমাটা ঠিক করে নিয়ে ও ব্রিজের ধারে যেয়ে দাঁড়ালো। সিমেন্টের বেড়ার উপর উঠিয়ে পা ঝুলিয়ে বসলো রানা। আলিফ সাহেবও একইভাবে বসলো, রানার দিকে তাকিয়ে বলে, রানা, আমি রাজনীতি করি। আমাকে তুমি হয়তো চিনবে না, তুমি দেশের বাইরেই থাকো সবটা সময়। আমি নেতা ছিলাম, কিন্তু আমার থেকে নেতার পদ নিয়ে নেওয়া হয়েছে, আর সেটা করেছে আলফাজ সাহেব। তবে তিনি এত পাওয়ারফুল কারণ তার ছেলে আছে যাকে সবাই মিস্টার রহস্যময় নামে চেনে। তাকে যদি নিজেদের জন্য ব্যবহার করি বা তাকে সরাতে পারি, তবেই আমি শান্তি পাবো। আর এটা কেবল তুমিই পারবে। তোমার মধ্যে একটা অন্যরকম কিছু আছে। হাসছো কেন তুমি? আমি কি ভুল বললাম? মানুষকে ধর্মের জ্ঞান আর স্টুডেন্টদের পড়ার জ্ঞান কোনোটাই দিতে নেই। হয় আপনাকে তারা পাগল বলবে, না হয় বিরক্ত হবে আপনার উপর। এটা কেন বললে? আমাকে কি করতে হবে? তোমাকে রহস্যময় হতে হবে, তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। আমি কি পাবো? দেখুন, স্বার্থ ছাড়া ছোট বাচ্চাও কান্না করে না, স্বার্থ ছাড়া ভিক্ষুককে ভিক্ষাও কেউ দেয় না, স্বার্থ ছাড়া মসজিদও কেউ নির্মাণ করে না, আবার স্বার্থ ছাড়া কেউ নামাজও পড়ে না। সো আমি কি পাবো? বেশ কড়া করে কথা বলো তুমি, তবে এটা বেশ পছন্দের ব্যাপার আমার কাছে। বলো কি চাও? প্রথমবার রানা কারো কাছে কিছু চাইবে, তবে সেটা সময় মতো দেখবেন। বিয়েটা যেন কবে? পরশুদিন। কেন? বিয়ের সাথে আমার হয়ে কাজ করার ব্যাপারটা কি? বিয়ের দিন নতুন কিছু দেখতে পাবেন তো তাই। তবে চিন্তা নেই, আপনার কাজ হয়ে যাবে। আপাতত আলবাস সাহেবের কোনো কাছের লোককে হাত করার চেষ্টা করুন। আছে তো, ইশতাক নামের একটা ছেলে, বেটা কোনো কাজের না। বুঝলাম। আচ্ছা চলেন উঠি। ওরা দুজন বের হলো সেখান থেকে। এতটুকু কথা বলার জন্য আলিফকে এত দূরে রানা নিয়ে আসে। ব্যাপারটা আদৌ কি সামান্য, নাকি কিছু একটা আছে? রানা একা একা হাসতে থাকে, হাসতে হাসতে বলে, যে কাজের না তাকে রেখে কি লাভ? আপনি তাকে টাকা কম দিচ্ছেন না, তাহলে সে কেন আপনার হয়ে কাজ করবে না? ইশতাককে সরে দিন, তবে তার আগে ইশতাককে দিয়ে মিস্টার রহস্যময়ের সাথে থাকা লোকদের কোথাও ডাকুন, ওদের দিয়ে ইশতাককে সরান। টাকা পারে না এমন কোনো কাজ নেই। রাজনীতিতে নীতি রাখতে নেই, নীতির জায়গাতে টাকা রাখুন। দেখবেন আপনি নীতির উপরেই ক্রাশ করছেন। বাহ, দারুণ একটা কথা বললে তো তুমি। এই জন্য তোমাকে আমার প্রথম কথাতেই ভালো লেগেছে। ইউ আর গ্রেট। মানুষকে সহজেই রিভিউ দিবেন না, হয়তো সে সন্দেহ করবে আপনি তাকে ব্যবহার করবেন, নয়তো সে ভাববে আপনি মিথ্যেবাদী একজন। আর আমি যেটা বললাম সেটা করবেন। তবে একটা কথা, রহস্যময় একজন আছে, আমি আবার রহস্যময় হতে পারবো না, আমি হবো মিস্টার নো ফেস। ওকে, তোমার কথা মতো কাজ হবে। রানা ফোন বের করে, ফোনে কি যেন টাইপ করে 1 মিনিটের ভিতর আবারও ফোনটা নিজের পকেটে রাখে। আলিফ সাহেব গাড়ি চালাতে থাকে। সে রানাকে পেয়ে অনেক খুশি। তিশা শাড়ি পরে দেখার জন্য মেয়েদের সিক্রেট রুমের দিকে যাচ্ছে। হঠাৎ করে একটা ছেলে সামনে এসে দাঁড়ালো। তিশা মুখ উঁচু করে তাকায়, দেখে তুষার এসে দাঁড়িয়েছে। তুষারের দিকে তাকিয়েই তিশা অবাক, এখানে তুষারকে দেখবে ও ভাবেইনি। তুষার বলে, কি ব্যাপার মিস তিশা, আপনি এখানে? ও হ্যাঁ, আমি কিন্তু আপনার নাম জানি, আর আপনি যে আমাকে মিথ্যা বলেছিলেন এটাও জানি। কিসের মিথ্যে? থাক সেসব, আপনার হাতের হলুদ লাল একসাথে মিক্স শাড়িটাই মানাবে না, আরও সুন্দর শাড়ি আছে, সেগুলো নিন। আপনার পছন্দ বোধ বেশ সুন্দর,
আপনার গায়ে থাকা শার্টটা আমার পছন্দের কালারের। হয়তো আপনি সুন্দর বলে এমনটা দেখছেন। তা এখানে কিসের শপিং করছেন? বিয়ের। কার বিয়ে? আমার বান্ধবীর বিয়ে হতে যাচ্ছে পরশুদিন, তাই শপিং করতে এলাম। বিয়েতে একটা ছেলে দেখে আমিও বিয়ে করব ভাবছি। তাহলে তো আমাকেও বিয়েতে যেতে হয়। কেন? যদি সেই সৌভাগ্যবান ছেলেটা আমি হতে পারি তাহলে তো কোনো কথাই নেই। চেষ্টা করতে পারেন, ক্ষতি নেই। তিশা কথাটা বলেই ভেতরে চলে যায়। জিসান দূর থেকে সবকিছু দেখছিল। সে ফোন বের করে রনিকে কল দেয়। রনিরা সবাই মিলে চা খাচ্ছিল। জিসানের ফোন পেয়ে তাড়াতাড়ি রিসিভ করে। জি বস, হঠাৎ ফোন, কোনো সমস্যা? এই তিশাকে তো আমি বিয়ে করবই না, একে কালকেই তুলে নে, তারপর দেখছি। ওর কত শখ ছেলেদের সাথে কথা বলার। কি হলো বস, আপনি তো বিয়ের পরে সব পাবেন, তাহলে হঠাৎ এমন করেন কেন? কিসের বিয়ে? তিশা এক রাতের জন্য ঠিক আছে, চাইছিলাম একটু বেশি দিন ওকে নিয়ে, বাট সে ছেলেদের সাথে মিশলেই ওভাবে মিশে না, এর জন্য আর কোনো উপায় নেই। আর একবার বিয়ে হয়ে গেলে স্বেচ্ছায় ফুলের মধু আমার, কিন্তু আমার স্বেচ্ছায় কেন কোনো জিনিস ভালো লাগে না, জোর করেই পেতে চাই আমি, তাহলে মধুর আসল তৃপ্তি উপলব্ধি করা যাবে। একদম ঠিক বলছেন বস, ওকে তুলে নেব। জিসান ফোন কেটে পেছনে ফিরে চলে আসার জন্য পা বাড়ায়। তখনই কারোর সাথে ধাক্কা লাগে। জিসান সামনে তাকিয়ে দেখে নিধি দাঁড়িয়ে। নিধিকে দেখেই ওর রাগ উঠে যায়। নিধির দিকে তাকিয়ে বলে, কি সমস্যা তোর? ছেলে দেখলেই কাছে গেছতে ইচ্ছে করে, যাবে নাকি? সাথে চল, হিসাবটা বুঝিয়ে দিই। নিধি নিজেকে সামলাতে পারে না, চর মারার জন্য হাত উঠায় ও। কিন্তু পাবলিক প্লেসে চরের কারণ জানাজানি হলে ওদের বাড়িরই মান সম্মান নষ্ট হবে। তবে নিধি থামে না, সে বলে, তোর মতো কুত্তার সাথে আমার ধাক্কা লাগছে ভাবতেই আমার গা জ্বলে যাচ্ছে এখন। কি বললি? আমি কুত্তা? তোকে আমি আজকে আরে কি করবি? ছেলে বলে যা খুশি করবি, শালা কুকুর কোথাকার। জিসানের সামনে থেকে চলে আসে নিধি। জিসান নিজেকে খুব কষ্টে সামলায়। একটা রাতেরই তো ব্যাপার, কালকেই সব কিছু ঠান্ডা হয়ে যাবে। এরপর জিসান সব দোষ রানার ওপর চাপিয়ে দিয়ে এখান থেকে চলে যাবে। বেশ বড়সড় একটা প্ল্যান করেছে জিসান, তাই নিজেকে এখন সামনে নিল। শপিং শেষ করে বাড়িতে আসতে আসতে বেশ কিছুটা রাত হয়ে যায়। তুষার ছেলেটা পেছনে পেছনে আসছিল, কিন্তু পরে আর তিশা তুষারকে দেখেনি। তিশা মনে মনে বলে, ছেলেরা এমন কি পায় মেয়েদের মাঝে, একটু সুন্দরী হলেই পেছনে ঘোরা শুরু করে। কারোর মধ্যে আলাদা কিছু পেলাম না। জিসান সবার থেকে আলাদা, মেয়েদেরকে পাত্তা দেয় না, অথচ আমি তাকে পেয়ে গিয়েছি। রানা সোফাতে বসে আছে, সে ফোনে গেমস খেলছিল। আলফাজ সাহেব রানার পাশে এসে বসলো। রানার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, রানাও হাসতে থাকে। দুজনে বেশ কিছু সময় নিয়ে এমন শব্দহীন হাসি চালাতে থাকে। একটা সময় হাসি থামিয়ে আলফাজ সাহেব বলে, চারপাশে এত বোকাদের দল কেন? কারণ আপনি নিজেই বোকা, তাই। হা হা হা, কারণ তুমি নিজেই বোকা। তারপর গেমটা কেমন আগাচ্ছে? টাউন হলো 11 সব ম্যাক্স খেলা ছেড়েছিলাম, আবার জয়েন হয়েছি। আরে ফোনের গেমের কথা কে জিজ্ঞাসা করলো? আমি অন্য কোনো গেমস পারি না। রানা কথাটা বলে উঠে চলে যাচ্ছিল, তখনই হুড়মুড় করে শপিং থেকে ফেরা মানুষেরা ভেতরে আসতে থাকে। তিশা এগিয়ে আসে। রানা হেঁটে উপরের ঘরের দিকে যাচ্ছিল। তিশা দৌড়ে আসে রানার কাছে। রানার পাশে হাঁটতে হাঁটতে বলে, ভাবি থেকে শপিং ব্যাগগুলো ধরতে তো পারো নাকি? কি ব্যাপার, মুড অফ নাকি? না। হয় হয়, কষ্ট তো হয়। ভালোবাসার মানুষটি যখন ভাবি হয় তখন তো কষ্ট হবেই। আর মাত্র একদিন এরপর আমি তোমার ভাবি। ফুটবল খেলা দেখো নিশ্চয়ই, মনে আছে 14 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা আর জার্মানির ম্যাচ? অতিরিক্ত সময়ের মাত্র কয়েক মিনিটে একটা গোলে হেরে যায় আর্জেন্টিনা। সফলতার জন্য সারা বছর দৌড়ে লাভ নেই, 1 মিনিটের সুযোগটাই আসল কথা। আমার জন্য একদিন কেন, 1 ঘন্টায় অনেক কিছু হয়ে যেতে পারে। এটা ফুটবল মাঠ নয়, এটা জীবন জড়ানো ব্যাপার। তোমাকে আমি কখনো চাইবো না, এটা যেমন সত্য, তেমনই তোমাকে সারা জীবন গ্রহণ করে স্বামী হিসেবে মেনে নেওয়াটাও কখনো সম্ভব না। তুমি বরং আমাকে ভাবি হিসেবে মেনে নাও। সময় হোক, দেখি কে কি করে।
রানা তিশার দেওয়া শপিং ব্যাগ আবার তিশার হাতে ফিরিয়ে দিয়ে নিজের রুমে চলে আসে। ভালো লাগছে না ওর কিছু। তিশার থেকে প্রতিবার কষ্ট পেতে পেতে ও নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছে। তবুও রানা যেন তিশাকে চায়। মাসুম বসে আছে। হঠাৎ ওর নাম্বারে একটি ফোন আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে ইস্তাক কল করেছে। মাসুম রিসিভ করে। ইস্তাক আলফাজ সাহেবের লোক, এজন্য মাসুম ফোন রিসিভ করে। ইস্তাক আলিফ সাহেবের কথা মতোই কল দিয়েছে ওদের। আলিফ সাহেব রানার কথা মতোই কাজ করছে। ইস্তাকের কল রিসিভ করে মাসুম। কোথায় তোমরা? তাড়াতাড়ি দেখা করো, জরুরি কথা আছে, আর এটা অনেক সিক্রেট কথা। আলিফ সাহেবের ব্যাপারে জানানো ছিল, ফোনে বলা যাবে না। কোথায় আসবো? আসো, ঢাকা শহরের পাশে যে জঙ্গল আছে সেখানে আসো। ওকে। ইস্তাক আলিফ সাহেবকে মেসেজ দেয়। মাসুমেরা যেতে থাকে সেদিকে। সিয়াম গাড়ি চালাচ্ছে, মাসুম বসে আছে। হঠাৎ একটা মেসেজ আসলো ওর সিমে। মেসেজ দেখে মাসুম গাড়ি থামাতে বলে সিয়ামকে। পেছন থেকে রাফাত বলে, কি হয়েছে? আলিফ নিজেই মেসেজ করেছে আমাদের কাছে। মানে কি মেসেজ? ইফতারকে মারতে হবে আর ওর হয়ে কাজ করতে হবে। টাকার অফারের মেসেজ। প্রতি মাসে 5 কোটি 3 জনের জন্য। কি করবি? কি 5 কোটি টাকা? আমরা যেন কত পাই আলফাজ সাহেবের থেকে? 10 লাখ টাকা মাসে। করবো না আলফাজের হয়ে কাজ। কি বলিস এসব? মিস্টার রহস্যময় যদি জানতে পারে আমরাই ইশরাতকে মেরেছি তাহলে? দেখ ভাই, 5 কোটি টাকা আমাদের বানাতে বছর খানেক লাগবে, যা 1 মাসের ব্যাপার। একটা প্ল্যান এসেছে। প্ল্যানটা বল। যদি ভালো লাগে তাহলে আফজালের থেকে আলিফের সাথে যোগ দেব। আমরা 2 জায়গাতেই কাজ করব। আলিফের হয়ে গোপনে, আলফাজের হয়ে সামনে। তবে আলিফের কাজ বেশি করব। আমরা বুঝতে দেব না আমরা আলিফের লোক হয়ে গেছি। এটাই বেস্ট হবে। মেসেজ ব্যাক দে, বল রাজি। ইস্তাককে সরিয়ে দেব, বাকি থাকবে রহস্যময়, তো তাকেও দরকার হলে মেরে দেব। ওকে, ডান। মাসুম মেসেজে রিপ্লাই করে। আলিফ সাহেব রাজনীতি যেন নতুন করে রানার থেকেই শিখছে। কারণ মাসুমের মেসেজ এসেছে, সেখানে লেখা আমরা রাজি, তবে আমরা ছাড়া যেন কেউ না জানে। আলিফ সাহেব মেসেজটা ফরওয়ার্ড করে রানার কাছে পাঠিয়ে মুস্কি হাসতে থাকে। রানা মেসেজটা পেয়ে মুস্কি হাসল। ইস্তাক আজকে শেষ হতে যাচ্ছে। তিশা ড্রেসগুলো দেখতে থাকে। এক্সট্রা একটি ড্রেস সে দেখতে পায়। 5টা শাড়ি, 5টা সালোয়ার মিলিয়ে অনেক জিনিস কিনেছে, কিন্তু আরও একটা প্যাকেট বেশি, আর সেটাতে বেশ সুন্দর একটা জিন্স আর একটা টপ। তিশা ড্রেসের দিকে তাকিয়ে থাকে। অনেক সুন্দর ড্রেস। এটা কখন নিল সে মনে করার চেষ্টা করে। তখনই ওর ফোন বেজে ওঠে। অচেনা নাম্বার থেকে কল রিসিভ করে। ওপাশ থেকে বলে, ড্রেসটা কেমন লাগছে? তোমাকে এটা পরে দেখার ইচ্ছা ছিল। মানুষের সব ইচ্ছা তো পূরণ হয় না। তার মানে বোঝাতে চাইছো এটা পরে তোমার সামনে আসি? হতে পারে সরাসরি বা ভিডিও কল। বুদ্ধিমতী মেয়ে। জি মিস্টার তুষার, আমাকে পটানোর ট্রাইটা বেশ ভালো। চমকে দিয়ে কাছে আসার ট্রাই করা হচ্ছে। কিন্তু আমি তো জানি তুমি পড়বে না। কেন পড়বো না? তার মানে পড়বে? তিশা কিছু বলে না। এই প্রথমবার কোনো ছেলে ওকে কথা শূন্যতায় ফেলে দিয়েছে। তিশা ভেবে পাচ্ছে না কি বলবে। একটা ছেলেই যেন তাকে অবাক করে ছেড়েছে। নিজের কথায় নিজেই ধরা পড়েছে তিশা। বুদ্ধিমতী হলেও সে যেন পেরে উঠছে না তুষারের কাছে। কিন্তু তুষার তো জানেই না তিশা কি কি করতে পারে। তিশা বলে, পটানোর চেষ্টা তো ঠিকভাবে করনি, তাহলে পড়বো কি করে? পড়িনি, আর কি করতে হবে? দেখো, তোমার জন্য আকাশের চাঁদ এনে দিতে পারবো না। আমি কিরণমালা পরিবারের কেউ না যে সব পারবো। চাঁদের তো প্রয়োজন নেই, রোদ উঠলেই সে হারিয়ে যায়। আমার তো হারানো কাউকে লাগবে না, এমন একজন দরকার যে আমাকে সব সময় আঁকড়ে ধরে রাখবে। কিন্তু ভালোভাবে আঁকড়ে ধরতে পারি। হয়েছে, রাখছি এখন, টাটা। তিশা ফোন কেটে দেয়। তিশা জানে এখন তুষার ওকে আবার ফোন দেবে, আর ঠিক তাই হলো। তুষার আবারও কল দেয়, কিন্তু তিশার এখন কল ধরার সময় নেই। সে তার
ট্রিক্স অ্যাপ্লাই করে দিয়েছে তুষারের উপর। তুষার এখন একটু বেশি তিশাকে নিয়ে ভাবে। ছেলেরা আর যাই হোক মেয়েদের ইমোশনালটা সহজভাবে নেয় না, সিম্পেথি দেখাতেই চলে আসবেই। আর তিশা এটারই ফায়দা নিয়েছে সব সময়। খাবার টেবিলে সবাই এসে বসেছে। মীরার মন ভালো নেই, রানাকে সে চাইছিল, কিন্তু হঠাৎ করে রানা হারিয়ে গেছে। এই রানার প্রতি মাত্র একদিনের দেখা, তাতে মীরার সব অনুভূতি হারিয়ে যাচ্ছে তার শিহরণে। একদিন দেখা হয়েছে আলিফ সাহেবের সাথে, তাতেই মিস্টার নো ফেস বানিয়ে দিয়েছে রানাকে। মাত্র একদিন দেখা হয়েছে নীরবের সাথে, তাতেই ছেলেটার প্রতি আলাদা ভাবনা আসে। শুধু কাছে থাকা এই মানুষগুলো রানাকে চিনল না, অথচ দূরে থাকা মানুষেরা ঠিকই রানাকে চিনেছে। একদিন পর বিয়ে, খাবার টেবিলে সবাই বিয়ে নিয়ে আলোচনা করছে। নীরবের সাথে নীলার বিয়ে হবে শিওর। আবার জিসানের সাথে বিয়ে ঠিক করা হয়েছে তিশার। তিশাকে রানা ভালোবাসে, এটা তার বড় মা ভালো করেই জানে, কিন্তু তিনি কিছুই করতে পারবে না। তিশাকে পেতে সে যা করার করবে, তিশাকে সে ছাড়বেই না। কেন সে তিশাকে চায়, একটা প্রশ্ন তো রয়েই যায়। তবে কি এটা শুধুই প্রশ্ন, নাকি নতুন কিছু আছে? যাই হোক, একদিন পর বিয়ে। জিসান চাইছে না তিশাকে বিয়ে করতে। উপরে উপরে তিশাকে সে ভালোবাসা দেখিয়েছে, সেই ভালোবাসা শুধু রুম অবধি সীমাবদ্ধ রেখেছে। বউ হিসেবে কখনো চায়নি জিসান তাকে, কিন্তু তিশাকে যারা চেয়েছে তাদেরকে তিশা কষ্ট দিয়েছে অনেক। তারাও এখন তিশার ক্ষতি করতে চলে এসেছে। কি হবে সামনে? জিসানের সাথে কি বিয়ে হবে তিশার? রানা কি পাবে তিশাকে? মিস্টার রহস্যময়ের সাথে মিস্টার নো ফেসের যুদ্ধটা কি আদতেই হবে, নাকি খারাপ কিছু হতে পারে? নিধি কি শেষ অবধি জিসানের রাগের কাছে নিজেকে সঁপে দেবে? রনিরা কি সফল হবে? আলফাজ সাহেব কি বিপদে পড়তে যাচ্ছে নিজেদের লোকেদের কাছে? দেখা যাক সামনে কি হয়।